বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মনোরোগ বিদ্যা নিয়ে আলোচনা করব। মনোরোগ বিদ্যার এই ক্লাসটা যদি সবাই ভালো করে করেন তাহলে আমাদের যে কমন মেডিসিনগুলো আছে, যেমন পালসিটিলা, সিপিয়া, স্টাফিসেগ্রিয়া, অরামমেদ, কাছাকাছি যে ওষুধগুলো আছে এগুলোর মধ্যে খুব সুন্দর পার্থক্য আছে, এগুলো খুব ভালোভাবে জানতে পারবেন। আশা করি সবাই গুরুত্ব সহকারে এই ক্লাসটা করবেন। আর যখন রেকর্ডটা দেওয়া হবে সবাই এই ভিডিওটা বারবার দেখবেন, দেখলে আপনাদের অনেক মেডিসিন সম্পর্কে অনেক ভালো ধারণা হবে। আজকে প্রথম ওষুধটি হলো অরামমেড। অরামমেটের রোগীরা সাধারণত খুবই সফল, উচ্চ কর্মক্ষম এবং দায়িত্ববান হয়। অরামমেটের রোগীরা সাধারণত খুবই সফল হয়, উচ্চ কর্মক্ষম হয় এবং দায়িত্ববান হয়। তারা এমন কাজ করতে চায় যা অসম্ভব বা তার ক্ষমতার বাইরে। তার ক্ষমতার বাইরে যে সকল কাজ, সেই সকল কাজও সে করতে চায়। তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে প্রচুর পরিশ্রম করে, নিজেকে প্রায় ধ্বংস করে ফেলে এবং তারা প্রথম হওয়ার সর্বাত্মক চেষ্টা করে। তারা তাদের লক্ষ্যে পৌঁছার জন্য প্রচুর পরিশ্রম করে, এত পরিশ্রম করে যে সে তার নিজেকেই ধ্বংস করে ফেলে। যেমন দিন রাত সারাদিনই সে পরিশ্রম করে। যদি সে ছাত্র হয়, সে সারা দিন সারা রাতই পড়ালেখা করে, খাবার দাবারের কোনো খবর থাকে না, ঘুমের খবর থাকে না। সে তার লক্ষ্যে পৌঁছার জন্য সে প্রচুর পরিশ্রম করে। সে চিন্তা করে যেভাবে হোক তাকে প্রথম হতে হবে। তারা তাদের কাজে খুব তাড়াহুড়া, তড়িঘড়ি এবং দ্রুত করে। যেমন আমরা জানি আর্জেন্টানেটিকাম এবং ম্যাড্রোই নামের রুগীরা সব কিছুতে তাড়াহুড়া করে এবং দ্রুত করতে চায়। অরামেটের রুগীরাও আর্জেন্টানাইটিকাম এবং ম্যাড্রোই নামের মতো সব কিছু দ্রুত করতে চায়। অরামেটের রুগীদের এই তাড়াহুড়া এবং দ্রুত করার কারণে অনেক সময় তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে। আমরা সবাই জানি যে কোনো কাজে যদি আমরা তাড়াহুড়া করি, দ্রুত করতে চাই, তাহলে আমাদের অনেক কিছু মিস হতে পারে। অরামেটের রুগীরাও তাড়াহুড়া এবং দ্রুত করার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে। বারবার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করার ফলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে না। এর ফলে তারা হতাশায় ভুগে। তারা তাদের গন্তব্যে পৌঁছতে না পারার কারণে তারা হতাশায় ভুগে। অরামেটের মায়াজম হলো সিফিলিটিক। সিফিলিটিক মায়াজমের রুগীদের মুখ বন্ধ থাকে, অর্থাৎ তাদের ভিতরে কি চলছে তাদের চেহারায় তা ফুটে ওঠে না। এটা কিন্তু সিফিলিটিক মায়াজমের একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সিফিলিটিক মায়াজমের রুগীদের মুখ বন্ধ থাকে, অর্থাৎ তাদের ভিতরে কি চলতেছে তার আশেপাশে মানুষ সেটা বুঝতে পারে না, কারণ তার ভিতরের অবস্থাটা মুখে ফুটে ওঠে না। এর ফলে তার আশেপাশের কেউই তার হতাশার কথা জানতে পারে না। বা বুঝতে পারে না। তারা তাদের কষ্ট কারোর সাথে শেয়ার করে না। তারা তাদের নিজেদের মধ্যে আত্মহত্যার মানসিকতা তৈরি করে। ভিতরে ভিতরে তারা তাদের নিজেদের মধ্যে একটা আত্মহত্যার মানসিকতা তৈরি করে। আমরা সবাই জানি যে অরামের আত্মহত্যার প্রবণতায় খুব ভালো একটা মেডিসিন, কিন্তু তার মধ্যে এটা কিভাবে ফুটে ওঠে, আমরা যদি এই কথাগুলো বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অরামেটের রুগীদের যখন তারা কোনো লক্ষ্যে পৌঁছার চেষ্টা করে বা সে সফল হতে চায়, যখন সে এটা পারে না, তখন তার মধ্যে আত্মহত্যার প্রবণতা জাগে। কিন্তু এটা কিন্তু তার আশেপাশে যারা থাকে তারা সেটা বুঝতে পারে না, কারণ তার চেহারার মধ্যে বা তার আচরণের মধ্যে তার ভিতরে যে হতাশা কাজ করতেছে এটা ফুটে ওঠে না। তারা তাদের কষ্ট কারোর সাথে শেয়ার করে না। তারা তাদের নিজের মধ্যে আত্মহত্যার মানসিকতা তৈরি করে। নীরবতা এবং মিউজিকে তারা আরাম বা তাদের কষ্ট উপশম হয়। তারা যখন নীরবতায় থাকে, নিরিবিলি থাকে, মিউজিক শুনে, তখন তাদের কষ্টটা উপশম হয়। সাইকোটিক রোগীদের হতাশা দেখে বোঝা যায়, কিন্তু সিফিলিটিক রোগীদের হতাশা দেখে বোঝা যায় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যে সাইকোটিক রোগীদের হতাশা দেখলে বোঝা যায়, তাদের চেহারা বা মুখে বা আচরণের মধ্যে তারা যে হতাশাগ্রস্ত সেটা ফুটে ওঠে। কিন্তু সিফিলিটিক রোগীদের হতাশা বা তারা যে কষ্টে আছে, দুঃখ পাইছে, এটা তাদের মুখে ফুটে ওঠে না বা তাদের আচরণের মাধ্যমে বোঝা যায় না। ডাক্তার কেন্ট অরামমেডের একটি সুন্দর চিত্র তুলে ধরেন। একজন ব্যক্তি যার স্বাস্থ্যের অবস্থা ভালো, সে স্বাস্থ্যবান, তার কোনো রোগ নাই, সে সব দিক দিয়ে ভালো, ব্যবসার ক্ষেত্রেও সে সফল,
সে যে ব্যবসা করে সে ব্যবসায় সে টপ লেভেলে থাকে, মানে ব্যবসার ক্ষেত্রে সে সফল। পিতা হিসেবে সে আদর্শ পিতা, মানে সন্তানদের সব দায়িত্ব সে সঠিকভাবে পালন করে, মানে সে একজন আদর্শ পিতা। সবাই দেখলে বলবে যে সে একজন আদর্শ পিতা। সে তার সন্তানদের সম্পূর্ণ খেয়াল রাখে, তাদের খরচ ঠিক মতো দেয় বা তাদের খোঁজখবর রাখে, তাদেরকে আদর করে, তাদেরকে নিয়ে ঘুরতে যায়, মানে সে একজন আদর্শ পিতা। সবাই তাকে ভালো জানে, তার আশেপাশে যারা থাকে সবাই তাকে ভালো জানে, মানে তার সম্পর্কে কোনো খারাপ কোনো রেকর্ড নেই। সবাই তাকে বুদ্ধিমান হিসেবে মনে করে, কারণ সে সব কিছুতে সফল, সম্পর্কের দিক থেকে ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, এই জন্য সবাই তাকে বুদ্ধিমান মনে করে, সবাই তাকে ভালো মনে করে। কিন্তু ভিতরে ভিতরে সে হতাশায় ভোগে, কোনো একটা কারণে সে ভিতরে ভিতরে হতাশায় ভোগে, কিন্তু তার আশেপাশের কেউই সেটা বুঝতে পারে না। একদিন সকালে তার দরজা খুলে দেখা যায় তিনি গলায় দড়ি দিয়েছেন, কিন্তু একদিন দেখা গেল যে সে দরজা খুলতেছে না। এখন তার দরজা ভেঙে দেখা যায় যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সবাই সেটা দেখে অবাক হয়ে যায় যে যে ব্যক্তিরা সব কিছুতে সফল, সবার সাথে ভালো ব্যবহার করে, ব্যবসায় সফল, পিতা হিসেবে আদর্শ, এমন লোক কী জন্য আত্মহত্যা করছে সেটা কেউ বুঝতে পারে না। পরামেটো রোগীরা কিন্তু এমন হয়, এটা ডাক্তার কেন্টের মতামত। বাংলাদেশে কিন্তু এমন একটা বুয়েটের এক ছাত্র, কেউ নাম বলবেন না, যদি কারো মনে থাকে নাম বলে এটা ভালো হবে না। ওর বিষয়টা কিন্তু এমন ছিল, মানে আমার কাছে যখন আমি অরামেটটা পড়ি আমার কাছে ওর পুরো চরিত্রটা ফুটে ওঠে যে সে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করে, সে ডিবেটে অনেক ভালো, যে একটা ভিন্ন দেশে যাওয়ার কথা ছিল সে ডিবেট করার জন্য, সে এত মেধাবী ছাত্র। সে সারাদিন তার গার্লফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করছে, রাত্রে 12টা-1টার দিকে যায়, সে একটা ব্রিজের উপর যায়, একটা গান শুনছে কতক্ষণ, মানে সফট মিউজিক যেটাকে বলা হয়, মিউজিক শুনে সে ব্রিজেতে লাফ দিয়ে আত্মহত্যা করছে। কেউ বিশ্বাসই করতে চায় না যেটা সে আত্মহত্যা, সবাই ভাবছে ওকে মেরে ফেলছে। এটা নিয়ে কিন্তু অনেক বাংলাদেশে অনেক কিছু হয়েছে। মানে পরে যখন ওর সত্য ঘটনাটা বের হয়েছে তখন মনে হলো যে পুরো অরামমেটের একটা রুগী ছিল, মানে ওর ভিতরে এত কিছু চলতেছে কিন্তু কেউ বুঝতেই পারেনি। সারাদিন সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে, তার বিভিন্ন বন্ধুদের সাথে দেখাশোনা মানে দেখা করতে গেছে, কিন্তু এমন একটা ছেলে যে আত্মহত্যা করবে কেউ বুঝতেই পারেনি। মানে অরামমেটের রুগীরা সেম এমন হয়, তারা ব্যর্থ হওয়ার ভয় করে, হার্টের রোগ হওয়ার ভয় করে, এবং কোনো চ্যালেঞ্জ বা অন্য কিছুর মোকাবেলা করার ভয় পায়। মানে তারা সবসময় ভয় পায় যে সে ব্যর্থ হবে, তাদের হার্টের রোগ হবে, বা কোনো চ্যালেঞ্জ বা অন্য কিছু মোকাবেলা করার ভয় পায়। তারা সবসময় তাদের অতীত নিয়ে পড়ে থাকে। এই লক্ষণটি ইগনেশিয়া এবং নেট্টামিউরও আছে। নেট্টামিউর, ইগনেশিয়া এবং অরামমেটের রোগীরা তারা তাদের অতীত নিয়ে পড়ে থাকে। অতীতে যদি সে কোনো কষ্ট পেয়ে থাকে, কোনো দুঃখ পেয়ে থাকে, সে সেটা নিয়ে পড়ে থাকে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ইগনেশিয়া এবং নেট্টামিউরের রোগীদের কষ্ট বা হতাশার কথা অন্যরা বুঝতে পারে, কিন্তু অরামেটের রোগীদের কষ্ট এবং হতাশার কথা অন্যরা বুঝতে পারে না। একবারে সহজ পার্থক্য। যদি কোনো রোগী আসে আপনার কাছে যে তার কষ্টের সমস্যা নিয়ে, বা সে কষ্ট পাইছে বা দুঃখ পাইছে, তখন আপনার মাথায় প্রথম যে 3টা মেডিসিন আসবে, সাধারণত আমাদের মাথায় এই 3টা মেডিসিন প্রথমে আসবে, ইগনেশিয়া, নেট্টামিউর, অরামমেট। কারণ আপনি এই 3টা মেডিসিনের মধ্যে খুব সহজে পার্থক্য করতে পারবেন যদি এই পার্থক্যটা মনে রাখেন যে অরামমেটের কষ্টটা অন্যরা বুঝতে পারে না, কিন্তু ইগনেশিয়া এবং নেট্টামিউরের কষ্টটা অন্যরা বুঝতে পারে। কীভাবে বুঝতে পারে এটা সামনে আলোচনা আসতেছে। বারবার ব্যর্থ হওয়ার ফলে তারা হয়ে যায় পেসিমিস্টিক। বারবার ব্যর্থ হওয়ার ফলে তারা হয়ে যায় পেসিমিস্টিক। তারা সব কিছুর নেগেটিভ সাইডগুলো দেখে, মানে সব কিছুতে তারা নেতিবাচকভাবে সব কিছু দেখে, ইতিবাচকভাবে দেখে না। সব কিছু ভুল মনে করে, মানে তার জীবনে যা হইতেছে সব কিছু সে ভুল মনে করে। তারা কান্না করে, প্রার্থনা করে, এবং সে মনে করে সে এই পৃথিবীর জন্য উপযুক্ত নয়। মানে তার কাছে মনে হয় যে না, আমি এই পৃথিবীর জন্য উপযুক্ত না, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, এই পৃথিবীতে আমি একটা বোঝা। এই ধরনের চিন্তা তার মাথায় আসে। সে মৃত্যু কামনা করে ও তার মধ্যে আত্মহত্যা করার প্রবল প্রবণতা দেখা দেয়। যখন তার জীবনের প্রতি তার ভালোবাসা থাকে না, সে পৃথিবীতে বোঝা মনে করে, পৃথিবীর জন্য উপযুক্ত মনে করে না, তখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। জীবন তার কাছে বোঝা মনে হয়। এই সকল লক্ষণ অনেক সময় পুরুষদের লিভারের সমস্যা
এবং মহিলাদের জরায়ু সমস্যার সাথে দেখা দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যদি কোনো পুরুষের লিভারের সমস্যার কারণে তার মধ্যে এই ধরনের মানসিক সমস্যা দেখা দেয়, যে সে মনে করে যে সে এই পৃথিবীর জন্য উপযুক্ত না, সে মৃত্যু কামনা করে, সে আত্মহত্যা করতে চায়, তাহলে কিন্তু তার জন্য অরামমেট খুব ভালো কাজ করবে। আবার কোনো মহিলার যদি কোনো জরায়ুর কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, জরায়ুর সমস্যার সাথে সে যদি মনে করে যে সে এই পৃথিবীর জন্য উপযুক্ত না, সে নিজেকে একজন পৃথিবীর জন্য বোঝা মনে করে, মৃত্যু কামনা করে, আত্মহত্যা করতে চায়, তাহলে তার জন্য অরামমেট খুব ভালো কাজ করবে। মানে এই দুইটা রোগের সাথে যদি মানসিক লক্ষণগুলো থাকে, তাহলে কিন্তু অরামমেট খুব ভালো কাজ করবে। ডাক্তার ন্যাশ একজন যুবতী মেয়েকে অরামমেট দিয়ে আরোগ্য করেছিলেন, যে পানিতে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, অর্থাৎ সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সে বেঁচে যায় আর কি এই আত্মহত্যার প্রবণতা থেকে। আরোগ্য হওয়ার পর সে তার আত্মহত্যার ঘটনার কথা হেসে বলে, মানে সে যে পানিতে ডুবে আত্মহত্যা করতে চাইছিল, তারপর তাকে ডাক্তার ন্যাশের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার ন্যাশ তার লক্ষণ অনুযায়ী অরামমেট দেন। অরামমেট দেওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন আত্মহত্যা করতে চাইছিলা। তখন সে তার আত্মহত্যার ঘটনাটা হেসে বলে যে সে আত্মহত্যার চেষ্টা না করে থাকতে পারেনি, মানে তার মধ্যে এমন একটা প্রবণতা দেখা দিচ্ছে যে সে আত্মহত্যা না করে থাকতে পারেনি, কারণ তখন সে মনে করেছিল এই পৃথিবীতে তার আর কোনো প্রয়োজন নেই, মানে সে পৃথিবীতে অপ্রয়োজনীয় হয়ে উঠছে। এই জন্য সে মনে করছে যে না, আমার আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই, আমি এখন আত্মহত্যা করবো। ব্যাস, তার মধ্যে যে প্রবণতা দেখা দিচ্ছে সে আত্মহত্যা করার চেষ্টা করছিল, অর্থাৎ পানিতে ঝাঁপ দিছিল, কিন্তু তাকে বাঁচানো হয়। মনে রাখতে হবে, অরামমেটের রুগীরা আজকে কষ্ট পেয়ে কালকে আত্মহত্যা করে ফেলবে এমনটা নয়। এটা কিন্তু অরামমেটের একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইগনিশিয়ান একটা মেরু রুগীরা কিন্তু কষ্ট করার সাথে সাথে তারা যদি আত্মহত্যা করার চিন্তা করে তাহলে কিন্তু করতে পারে, কিন্তু অরামমেটের রুগীরা সাথে সাথে আত্মহত্যা করবে না। তারা বারবার কষ্ট পাওয়ার পর, বারবার ব্যর্থ হওয়ার পর, দীর্ঘদিন কষ্টে থাকার পর আত্মহত্যা করে। যখন তারা বারবার কষ্ট পাবে বা বারবার তাদের কাজে ব্যর্থ হবে, দীর্ঘদিন কষ্টে থাকবে, তারপর তারা আত্মহত্যার চিন্তা করবে। অরামমেটের রুগীরা অ্যাপয়েন্টমেন্টের যথাসময়ে উপস্থিত থাকে, এটা কিন্তু পর্যবেক্ষণ লক্ষণ। এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু অরামমেটের পর্যবেক্ষণ লক্ষণ। আপনি যদি কোনো রুগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো পান, তাহলে কিন্তু আপনি অরামমেট চিন্তা করতে পারবেন। এই জন্য এই কথাগুলো খুব ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে আর মনে রাখতে হবে। অরামমেটের রুগীরা অ্যাপয়েন্টমেন্টের যথাসময়ে উপস্থিত থাকে। আপনি যদি কোনো অরামমেটের রুগীকে 10টা বাজে টাইম দেন, যে আমি আগামীকাল 10টা আপনাকে দেখব, আপনি 10টার দিকে থাকবেন, অরামমেটের রুগীরা ঠিক 10টার দিকেই আপনার চেম্বারে উপস্থিত থাকবে, মানে তাদেরকে যেই সময় দিবেন ঠিক সেই সময় উপস্থিত থাকবে। তারা সব কিছু টাইম অনুযায়ী করে, মানে যখন যেটা করার সময় তখন তারা সেটা করে। যদি আপনি তাকে ওয়েটিং রুমে দেরি করান, তাহলে সে রেগে যেতে পারে, মানে আপনি তাকে 10টা টাইম দিচ্ছেন, কিন্তু আপনি তাকে 10টা না দেখে 11টার দিকে দেখতেছেন, মানে আরও দেরি করাচ্ছেন, তখন কিন্তু সে রেগে যাবে যে আপনি আমাকে 10টা টাইম দিচ্ছেন, কিন্তু এখনও আপনি চেম্বারে আসেন নাই, বা আপনি আমাকে এখনও ওয়েটিং রুমে বসায় রাখছেন। এই জন্য সে রেগে যাবে। মানে তারা রুটিন অনুযায়ী সব কিছু করতে পছন্দ করে এবং আপনাকে সময় মেনে চলতে বলতে পারে, যে আপনার উচিত আপনার সময় মেনে চলা, সবার সময়ের মূল্য আছে, এরকম কিছু বলে আর কি সে রাগটা প্রকাশ করতে পারে। তারা কেস টেকিং ফর্ম খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে পূরণ করে। আপনি যদি তাকে কেস টেকিং ফর্ম ধরায় দেন, তাহলে সে এই কেস টেকিং ফর্মটা খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে পূরণ করবে, মানে কিছু লেখলো কিছু বাদ দিল এইভাবে না, সে তার কেস টেকিং ফর্মটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে পূরণ করে দিবে। সে তার সমস্ত মেডিকেল রিপোর্টগুলো তারিখ অনুযায়ী সাজিয়ে নিয়ে আসবে। অর্থাৎ সে যদি 2002-এ, 2003-এ, 2004-এ এভাবে পরীক্ষা করায়, তাহলে সে তার পরীক্ষার রিপোর্টগুলো বা যেই মাসে যেই পরীক্ষাটা করাইছে সিরিয়াল অনুযায়ী সাজায় নিয়ে আসবে, মানে অগুছালো তার রিপোর্টগুলো থাকবে না, যে ফেব্রুয়ারিটা জানুয়ারিতে নিয়ে আসলো, জানুয়ারিটা মার্চে নিয়ে আসবে, এইভাবে না, একবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে সাজায় নিয়ে আসবে। তার রিপোর্টগুলো দেখলে বোঝা যায় সে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে, সতর্কতার সাথে ওষুধগুলো গ্রহণ করেছে।
এবং একটি ডোজও মিস করে নাই। মানে তাকে ডাক্তার যেভাবে যে ওষুধটা খাইতে বলছে, যখন খাইতে বলছে, সে সবগুলো ওষুধই সেভাবে খাইছে, সেই সময় খাইছে। আর ডাক্তার যে রিপোর্টগুলো যখন করাইতে বলছে সে সবগুলোই করাইছে। তারা তাদের অসুস্থতা সঠিকভাবে বর্ণনা করে, বাড়িও বলে না আবার বাদ দিয়েও বলে না, তারিখ অনুসারে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলে। মানে তাদের যে সমস্যাগুলো থাকে সব সমস্যাগুলাই তারা সঠিকভাবে বর্ণনা করে। তারা বেশিও বলবে না আবার কমে বলবে না। অনেক ওষুধের রুগীরা আছে তারা আপনাকে বেশি বলে তাদের প্রতি করুণা দেখানোর জন্য একটা চেষ্টা করবে, বা যেমন ন্যাট্টামিরু রুগীরা কিন্তু তাদের সমস্যা বেশি বলবে না, অল্প কথার মধ্যে তারা আপনাকে বুঝাইতে চেষ্টা করবে বা তারা বেশি বলতে চাবে না। কিন্তু অরামেটের রুগীরা বেশি বলবে না কমও বলবে না। আর তাদের যেই সমস্যাটা যেই তারিখে দেখা দিচ্ছে, যে তার ফিস্টুলা দেখা দিচ্ছে জানুয়ারিতে, সে জানুয়ারি একবারে কোন তারিখে দেখা দিচ্ছে, কখন দেখা দিচ্ছে, সে একবার তারিখ অনুযায়ী বলবে। এরপরে তার কোন সমস্যাটা দেখা দিচ্ছে, কোন মাসে দেখা দিচ্ছে, কখন দেখা দিচ্ছে, সেটাও সে একবারে সঠিক টাইম অনুযায়ী বলবে। আর সেটা বলবে সব আত্মবিশ্বাসের সাথে, যে মানে একবারে সঠিক। অরামেট এবং সিপিয়া উভয় ওষুধের রুগীরা জীবনের প্রতি ক্লান্তি ও উদ্বেগের সাথে মৃত্যু কামনা করে। অরামেটের রুগীরা এবং সিপিআর রুগীরা উভয় ওষুধের রুগীরাই ক্লান্তি এবং উদ্বেগের সাথে মৃত্যু কামনা করে। মানে তারা তাদের জীবনের প্রতি ক্লান্ত হয়ে যায়, তারা উদ্বেগের মধ্যে ভোগে, এই কারণে তারা মৃত্যু কামনা করে। এমনকি তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অরামেটের মানসিক বিষণ্ণতার কারণ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভালোবাসা হারানো, অর্থাৎ সে তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে তার কোনো সম্পর্কে অবনতি ঘটছে, এই জন্য সে মানসিক বিষণ্ণতার কারণে আত্মহত্যার চিন্তা করে। আর সিপিআর মানসিক বিষণ্ণতার কারণ জীবনের প্রতি বিতৃষ্ণা, মানে তার জীবনের প্রতি বিতৃষ্ণার কারণে সে মৃত্যু কামনা করে বা আত্মহত্যা করতে চায়। অরামেটের রুগীদের সমস্যা রাতে এবং অন্ধকারে বৃদ্ধি পায়। অরামেটের রুগীদের রাতে এবং অন্ধকারে বৃদ্ধি পায়। আমরা এর আগে বলছিলাম যে অরামেটের রুগীরা হয় সিফিলিটিক, আর সিফিলিটিক ওষুধের রুগীদের বা সিফিলিটিক মায়াজুমের বৃদ্ধিটা হলো রাতে। মনে রাখতে হবে অরামেট খুব গভীর ক্রিয়াশীল ওষুধ, তাই এর ক্রিয়া শুরু হতেও অনেক সময় লাগে। অর্থাৎ আপনি আজকে অরামেট দিলেন রুগীকে, এটা কালকে ওই তার কাজ শুরু করবে না, দেখা যাবে যে 1 মাস 2 মাস পরেও এটা কাজ শুরু হতে পারে, অনেক সময় 15 দিন পরে হতে পারে, অনেক সময় 2-3 মাস 6 মাস পরেও এটা কাজ শুরু হতে পারে। মানে গভীর ক্রিয়াশীল ওষুধগুলো এমন হয়, শুধু অরামেটের ক্ষেত্রে না, দেখা যায় যে অনেক ওষুধ অনেক দেরিতে কাজ শুরু করে, এই জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। অরামেটের 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার। 1. উচ্চ রক্তচাপের সাথে অনিয়মিত হার্টবিট। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, এর সাথে যদি অনিয়মিতভাবে হার্টবিট হয়, তাহলে তার জন্য অরামেট ভালো কাজ করবে। হাড়ের সিফিলিটিক অবস্থা, বিশেষ করে অস্টিওমাইলাইটিস, বোন টিউবারকুলোসিস, যা রাতে বৃদ্ধি পায়। যদি কারো অস্টিওমাইলাইটিস দেখা দেয় বা তার হাড়ে টিবি দেখা দেয়, আর এই সমস্যাগুলো যদি রাতে বৃদ্ধি পায়, তাহলে তার জন্য অরামেট ভালো কাজ করবে। আনডিসেন্টেড টেস্টিস, বিশেষ করে 5-6 বছরের বালকদের যাদের টেস্টিস অন্ডথলিতে নেমে আসে নাই, মানে 5-6 বছর হয়ে গেছে এখনও তার টেস্টিসগুলো অন্ডথলিতে নেমে আসে নাই, তারা হয় রোগাটে, নির্জীব, কোনো কাজে উৎসাহ নেই, স্মৃতিশক্তি দুর্বল, শিশুদের ছেলেমানুষির অভাব, অর্থাৎ ছেলেমানুষির যেই আচরণগুলো থাকে তার মধ্যে এগুলো না দেখা দেয়, অন্ডকোষ বয়স অনুযায়ী না বাড়ে, শুধু চামড়ার থলির মতো ঝুলতে থাকে, তাদের জন্য অরামেট খুব ভালো কাজ করবে। 4. অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ভারী কিছু আলগানোর ফলে বা একাধিক নর্মাল ডেলিভারির পর জ্বরের স্থানচ্যুতি দেখা দিলেও প্রথমে রাষ্ট্রক দিয়ে চেষ্টা করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ভারী কিছু আলগানোর ফলে বা একাধিক নর্মাল ডেলিভারির পর জ্বরের স্থানচ্যুতি দেখা দিলে প্রথমে তাকে রাষ্ট্রক দিতে হবে। আমরা জানি যে অতিরিক্ত পরিশ্রম করার ফলে কোনো সমস্যা দেখা দিলে বা অতিরিক্ত ভারী কিছু আলগানোর ফলে বা একাধিক নর্মাল ডেলিভারির পর জ্বরের স্থানচ্যুতি দেখা দিলে রাষ্ট্রক ভালো কাজ করে। এখন আপনি রাষ্ট্রক দিলেন, দেওয়ার পরে যদি দেখেন যে না কাজ হইতেছে না, তখন তাকে অরামেট দিতে হবে। যদি রোগীর মধ্যে সিফিলিটিক লক্ষণ থাকে, অর্থাৎ যদি তার লক্ষণগুলো রাতে বৃদ্ধি পায়, সিফিলিটিক মায়াজমে যে সকল লক্ষণগুলো আছে, যদি তার মধ্যে এই সকল লক্ষণ পাওয়া যায়, তখন তাকে অরামেট দিতে হবে। 5 নম্বর, শরীরের সব চুল পড়ে যায়, যেমন মাথার চুল, ভুরু, চোখের পাপড়ি ইত্যাদি, অর্থাৎ সিফিলিটিক মায়াজমের লক্ষণ যে শরীরের সব চুল পড়ে যায়, এই সকল লক্ষণে অরামেট ভালো কাজ করবে।
অরামিউর নেট্রোনেটামের রোগীদের মধ্যে অরামেট এবং নেট্টামিউর এই দুইটা ঔষধের হতাশা একসাথে দেখা দেয়। অরামিউর নেট্রোনেটামের রোগীদের মধ্যে নেট্টামিউর এবং অরামেটের মতো হতাশা একসাথে দেখা যায়, অর্থাৎ নেট্টামিউরের হতাশা এবং অরামেটের হতাশা একসাথে দেখা যায় অরামিউর নেট্রোনেটামে। তারা বিভিন্ন ধরনের গ্ল্যান্ডুলার সমস্যায় ভোগে, যেমন ব্রেস্ট টিউমার, জরায়ুর টিউমার, জরায়ুর ফাইব্রয়েড, টেস্টিকুলার টিউমার ইত্যাদি। যদি কোনো রোগীর মধ্যে অরামেটের হতাশা আর নেট্টামিউরের হতাশা একসাথে দেখা দেয়, আর রোগী যদি কোনো ব্রেস্ট টিউমার, জরায়ুর ফাইব্রয়েড, টেস্টিকুলার টিউমার এই ধরনের সমস্যায় ভোগে, তখন তার জন্য অরামিউর নেট্রোনেটাম ভালো কাজ করবে। ক্যালসিফিকেশন ইন ইউটেরাস বা ওসিফাইড ইউটেরাসের সাথে অরামেটের ধাতুগত লক্ষণ থাকলে অরামিউর নেট্রোনেটাম ভালো কাজ করে। এখন যেই আলোচনাগুলো করা হইতেছে ওষুধের, এগুলো কিন্তু একবারে ওষুধের মূল বিষয়। এই কথাগুলো কিন্তু আমি আশা করি যে আপনি কোনো একটা ম্যাথমেটিকাতে পাবেন না। এগুলো অনেকগুলো ম্যাথমেটিকা এবং অনেক ডাক্তারদের অভিজ্ঞতাগুলো একসাথে একত্রিত করা হয়েছে। আর এই কথাগুলো মনে রাখা কিন্তু খুব সহজ হবে। একবারে পার্থক্য সহ দেওয়া আছে যে কাছাকাছি ওষুধগুলো কীভাবে পার্থক্য করবেন। এই জন্য এগুলো খুব ভালোভাবে, মানে আজকের ক্লাসটা অন্তত সবাই খুব ভালোভাবে করবে, কারণ এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে আর সবচেয়ে বেশি কাজেও আসবে। এখন এগুলোর মধ্যে যদি পার্থক্য না জানেন, তাহলে কিন্তু নেট্টামিউর দিবেন না, ইগনেশিয়া দিবেন না, অরামেট দিবেন না, কোস্টিকাম দিবেন, এগুলো কিন্তু পার্থক্য করতে পারবেন না। একবারে সহজ পার্থক্য যদি মনে রাখতে পারেন, তাহলে একবারে সহজে দিতে পারবেন। নেট্টামিউর বিষণ্ণতার খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আমরা সবাই জানি যে নেট্টামিউর বিষণ্ণতা বা দুশ্চিন্তাগ্রস্ত বা যারা হতাশায় ভুগে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই ওষুধটি 8 থেকে 80 বছরের অর্থাৎ যে কোনো বয়সের বিষণ্ণতাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক, বৃদ্ধ হোক, সবার বিষণ্ণতার ক্ষেত্রেই এই ওষুধটা ভালো কাজ করে। উদাহরণস্বরূপ, একজন 20 বছরের যুবতী মেয়ের কথা চিন্তা করা যাক। সে খুব হাস্যোজ্জ্বল, সুন্দর এবং জীবনে সফল, মানে সে সব সময় হাস্যোজ্জ্বল থাকে, দেখতেও খুব সুন্দর, সে এক ভালো চাকরি করে, মানে জীবনে সফল। তার একজন ভালো বন্ধু বা স্বামী আছে যাকে সে ভালোবাসে, তার সাথে ঘুরতে যায়, তার সাথে সময় কাটায়। কিন্তু হঠাৎ একদিন তার বন্ধু বা স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে পরিত্যাগ করে। মানে সে খুব হাস্যোজ্জ্বল থাকে, সে সফল, সে খুব সুন্দর, তা সত্ত্বেও যদি তার স্বামী বা তার বন্ধু তাকে কোনো কারণে তাকে ত্যাগ করে, তখন তার বয়স 20 হোক বা 30 হোক, সে তখন প্রত্যাখ্যাত হয়েছে। মানে সে মনে করে সে প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাত হওয়ার পর তার মধ্যে যে আবেগ বজায় থাকে তা হলো আমি প্রত্যাখ্যাত হয়েছি। মানে সে মনে করে যে আমাকে পরিত্যাগ করা হয়েছে, আমি প্রত্যাখ্যিত হয়েছি। সে একবার প্রত্যাখ্যাত হওয়ার পর সে পুনরায় প্রত্যাখ্যাত হওয়ার ভয় পায়। সে যদি একবার ধোঁকা খায়, সে পুনরায় ধোঁকা খাওয়ার ভয় করে। তখন তারা তাদের চারদিকে একটা দেয়াল তৈরি করে, মানে সে যাতে পুনরায় ধোঁকা না খায় বা প্রত্যাখ্যাত না হয়, এই জন্য সে তার চারদিকে একটা দেয়াল তৈরি করে। এই দেয়াল তৈরি করার মানে তারা আর নতুন কোনো সম্পর্কে জড়াতে চায় না। সে চিন্তা করে যদি সে আবার নতুন কোনো সম্পর্কে জড়ায়, সেও যদি তাকে ধোঁকা দেয় বা তাকে ছেড়ে দেয়, তখন তার কি হবে। এই জন্য সে চিন্তা করে যে আমি আর কারোর সাথে কোনো সম্পর্ক করব না। তখন তারা মনে করে আমি কাউকে আঘাত করতে চাই না বা আমি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হতে চাই না। তারা চিন্তা করে যে আমি কাউকে আঘাত করতে চাই না, আবার আমাকে কেউ আঘাত করুক সেটাও সে চায় না। সুতরাং আমার জীবনে নতুন কোনো মানুষের প্রয়োজন নেই, কারণ আমি একবার ধোঁকা খেয়েছি। এই জন্য তারা নতুন কোনো সম্পর্কে জড়ায় না। নতুন কোনো সম্পর্কে এই কারণে জড়ায় না যে সে মনে করে সে যদি আবার ছেড়ে দেয় তাকে, তখন তার কি হবে। সে নতুন করে আর ধোঁকা খেতে চায় না। তাই যখনই কোনো পুরুষ বা মহিলার মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার বা ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা পাওয়া যাবে এবং বলবে আমি আমার জীবনে নতুন কোনো মানুষ চাই না, তাদের জন্য নেট্টামিউর ভালো কাজ করবে। যখন কোনো পুরুষ বা মহিলার মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার বা ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা পাওয়া যাবে এবং বলবে আমি আমার জীবনে নতুন কোনো মানুষ চাই না,
তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। তাদের পুনরায় নতুন সঙ্গী পেতে 10 থেকে 20 বছর সময় লাগে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। ন্যাট্টামিউর রোগীরা যদি একবার তারা কোনো কারণে প্রত্যাখ্যাত হয় বা ধোঁকা খায়, তখন তারা নতুন সঙ্গী পেতে 10 থেকে 20 বছর সময় লাগে, কারণ তাদের পুনরায় প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকে। তারা অনেক যাচাই বাছাই করে, অনেক চিন্তা ভাবনা করে তারা নতুন সম্পর্কে জড়ায়। এক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যায়। তারা তাদের কষ্টগুলো নিজের মধ্যে রাখে এবং এগুলো নিয়ে বারবার ভাবতে থাকে। তাদের কষ্টগুলো তাদের মাথায় ছবির ন্যায় ঘুরতে থাকে। মানে সে যে ধোঁকাটা খাইছে, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এগুলো তার মাথায় সবসময় ছবির ন্যায় ঘুরতে থাকে। মানে সব কিছু সে যখন চোখ বন্ধ করে তখন তার মাথায় এগুলো আসতে থাকে, ছবির ন্যায় আসতে থাকে। তারা কখনই এগুলো ভুলতে পারে না। এজন্যই কিন্তু সে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারে না। এগুলো ভুলতে বা তার কাছ থেকে এগুলো মানে সে এগুলা কিছুটা বলতে হলেও তার অনেক সময় লাগে। যারা তাদেরকে কষ্ট দিয়েছে তারা কখনই তাদেরকে ক্ষমা করে না, কিন্তু তারা প্রতিশোধও নেয় না। যারা তাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকে তারা ক্ষমা করে না, কিন্তু তাদের থেকে আবার প্রতিশোধও নেয় না। প্রতিশোধ নেয় কোন মেডিসিন? কেউ বলতে পারবেন? কেউ যদি তাকে আঘাত করে বা কষ্ট দেয়, সে প্রতিশ্রুতি করে যে আমি প্রতিশোধ নিব, আমার মরার আগে হইলে আমি তার প্রতিশোধ নিব। কোন মেডিসিন? নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কিন্তু ছাড়ে না, যেভাবে প্রতিশোধ নিবেই। কিন্তু ন্যাট্টামিউর রোগীরা ঘৃণা করে, মানে নাইট্রিক অ্যাসিডের রোগীরাও কিন্তু ঘৃণা করে, কিন্তু তারা প্রতিশোধ নেয়। কিন্তু ন্যাট্টামিউর রোগীরা ঘৃণা করে কিন্তু প্রতিশোধ নেয় না। তারা হয় অন্তর্মুখী, মানে তারা তাদের কষ্টগুলো সব কিছু তাদের ভিতরে রাখে। অরামেট রোগীরা কিন্তু অন্তর্মুখী হয়, তারা তাদের কষ্টগুলো তাদের ভিতরে রাখে। ন্যাট্টামিউর রোগীরা তাদের কষ্ট অন্যের সাথে শেয়ার করে না, কারণ অন্যের সান্ত্বনায় তাদের কষ্ট বৃদ্ধি পায়। আমরা সবাই জানি ন্যাট্টামিউর রোগীদেরকে যদি আপনি সান্ত্বনা দেন তাহলে কিন্তু তারা রেগে যাবে, কারণ তারা সান্ত্বনা পছন্দ করে না। সান্ত্বনায় তাদের সমস্যা বৃদ্ধি পায়। তারা কারো সহানুভূতি চায় না। তাদেরকে সান্ত্বনা দিতে গেলে বা সহানুভূতি জানাতে গেলে তারা উত্তেজিত হয়ে যায়। তারা যখন কষ্টে থাকে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়াই ভালো। মানে যখন ন্যাট্টামিউর রোগীরা কষ্ট পায় তখন তাদেরকে একা ছেড়ে দিলেই ভালো। তারা ধীরে ধীরে নিজের দ্বারা নিজেকে মানিয়ে নেয়। তাদেরকে একা ছেড়ে দিলে তখন তারা নিজেকে নিজের মাধ্যমেই মানায় নেয়। তারা তাদের অন্য যে কোনো সম্পর্ক ধরে রাখে। যেমন যদি তার স্বামী তাকে ছেড়ে চলে যায় কিন্তু তার সন্তান থাকে বা তার অসুস্থ পিতা থাকে, তাহলে সে তাদের দেখাশোনা করে এবং তাদের যত্ন নেয়। মানে তাকে তার স্বামী পরিত্যাগ করছে, এখন সে তার সন্তান বা তার পিতার প্রতি সে উদাসীন হয়ে যায় না। সে তাদের যতটুকু সেবা যত্ন করা দরকার, তার যতটুকু দায়িত্ব আছে, সেগুলো সে সম্পূর্ণভাবে পূরণ করে। কিন্তু সিপিয়া, ফসফরিক অ্যাসিড, কোনিয়ামের রোগীরা কষ্ট পেলে তার পিতামাতা, সন্তান বা অন্যদের প্রতি তারা উদাসীন হয়ে পড়ে। ন্যাট্টামিউর রোগীরা কিন্তু উদাসীন হয় না। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। কিন্তু সিপিয়া, ফসফরিক অ্যাসিড, কোনিয়ামের রোগীরা কষ্ট পেলে তারা তাদের সংসার, তাদের স্বামী হোক বা যার দ্বারাই কষ্ট পায়, তার সন্তান থাকলে সন্তানের প্রতি, তার পিতা থাকলে পিতার প্রতি বা তারা অন্য আত্মীয়দের প্রতি সে দায়িত্ববান থাকে, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে। ন্যাট্টামিউর রোগীরা তাদের প্রতি যত্নবান থাকে, তাদের প্রতি তার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে, কিন্তু তারা তাদের জীবনে নতুন কোনো মানুষ চায় না। এটা হলো ন্যাট্টামিউরের খুব গুরুত্বপূর্ণ কথা, যে তারা তাদের জীবনে নতুন কোনো মানুষ চায় না। তারা তাদের চারদিকে যে দেয়াল তৈরি করে রেখেছে, সেই দেয়ালের ভিতরে তার সন্তান, পিতামাতা ছাড়া অন্য কাউকে ঢুকতে দেয় না। তারা তাদের পৃথিবীতে অন্য কাউকে চায় না। মানে তার যে পৃথিবীতে আছে, যে নিজের একটা পৃথিবী থাকে, এই পৃথিবীতে সে নতুন কাউকে ঢুকতে দিতে চায় না বা চায় না। তারা বলে, আমি আমার সন্তানদের নিয়ে ভালো আছি, আমি আমার অবস্থায় ভালো আছি, আমি যেভাবে আছি আমাকে সেই অবস্থায় থাকতে দাও।
এই জন্য বলা হয়েছে যে ন্যাট্টা মেরু রোগীরা যদি কষ্ট পায় তখন তাদেরকে তাদের নিজেদের মতন করে ছেড়ে দেয় ভালো, কারণ তারা ধীরে ধীরে নিজের দ্বারা নিজেকে মানিয়ে নেয়। ন্যাট্টা মেরু রোগীদের একজন বা দুইজন ভালো বন্ধু থাকে। এটা ন্যাট্টা মেরুর একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, যে ন্যাট্টা মেরু রোগীদের একজন বা দুইজন ভালো বন্ধু থাকে। তারা ধোঁকা খাওয়ার ভয়ে খুব সহজেই কাউকে বন্ধু বানায় না। আচ্ছা, কমন একটা মেডিসিন আছে যে যাদের প্রচুর বন্ধু থাকে, যেখানে যায় সেখানে সে বন্ধুত্ব করে ফেলে। কোন মেডিসিন? আপনি যদি কোনো রুগী আপনার কাছে আসে, তখন আপনি যদি বলেন যে আপনার বন্ধু কজন, নেট টাইমের রুগীরা বলবে যে আমার একজন বা দুইজন ভালো বন্ধু। এতে বুঝবেন যে সে খাওয়ার ভয়ে বা সে খুব দ্রুত কাউকে বন্ধু বানায় না। ফসফরাস বন্ধু বেশি। হ্যাঁ হ্যাঁ, ফসফরাস। আর ফসফরাসের রুগীদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বন্ধু কয়জন, সে বলবে যে সবাই আমার বন্ধু, আমার বন্ধুর কোনো অভাব নেই, আর সবাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ফসফরাসের রোগীদের প্রচুর বন্ধু থাকে। এগুলো কিন্তু গ্যাস্ট্রিকিংয়ের খুব গুরুত্বপূর্ণ সিমটম। এগুলাতে কিন্তু ওষুধের মধ্যে ঢুকা যায়। নাইট টাইমের রোগীরা বলবে যে আমার একজন বা দুইজন খুব ভালো বন্ধু। তারা খুব সহজে কাউকে বন্ধু বানায় না, কারণ বন্ধু বানাইলে সে যদি তাকে ধোকা দেয়, এই বয়সে বন্ধু বানাইতে চায় না। ন্যাট্টামিলের আরেকটি গুরুত্বপূর্ণ কি নোট হলো নীরব দুঃখ। এটা আমরা সবাই জানি যে ন্যাট্টামিলের দুঃখটা হলো নীরব দুঃখ, কারণ তারা সবসময় তারা তাদের দুঃখ নিজের মধ্যে জমা রাখে। তারা তাদের দুঃখ কষ্ট অন্যের সাথে শেয়ার করে না। তারা তাদের অপমানের সঠিক সময়গুলো এবং স্থানগুলো বলতে পারে। ন্যাট্টামিরু রোগীরা তাদের অপমানের সঠিক সময়গুলো এবং স্থানগুলো বলতে পারে, যেখানে যেখানে সে অপদস্থ হয়েছিল। অর্থাৎ তার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক বা তার স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক, যে তাকে কষ্ট দিছে, কখন দিছে, কোন জায়গায় দিছে, কিভাবে দিছে, সে সবগুলো একবারে মুখস্থ করে বলতে পারে, মানে একবারে সময় অনুযায়ী বলতে পারে। কারণ আমরা বলছি যে ন্যাট্টামিরু রোগীরা যদি কষ্ট পায়, তাহলে তার কষ্টগুলো ছবি নিয়ে তার মাথায় সবসময় ঘুরতে থাকে। এই জন্য তারা তাদের কষ্টের সময়গুলো, যেই স্থানে কষ্ট পাইছে, যেভাবে কষ্ট পাইছে বা যেভাবে তাকে অপমান করা হয়েছে, সবগুলো সে সঠিকভাবে বলতে পারে। তারা যখন আঘাত পায় তখন সে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। যখন তারা আঘাত পায় তখন তারা নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নেয়, নীরবে দুঃখ কষ্ট সহ্য করে এবং একা একা কান্না করে। তারা তাদের অতীত দুঃখ কষ্ট অপমান ইত্যাদি নিয়ে পড়ে থাকে, কোনোভাবেই তা ভুলতে পারে না। সবসময় এগুলো তার মাথায় ঘুরতে থাকে, এগুলো তাকে ঘুমাতে দেয় না। মানে সবসময় তার এই কষ্টগুলো তার মাথায় ঘুরতে থাকে, এই জন্য তারা ঘুমাতে পারে না। ন্যাট্টামিউর এবং অরামেটের রুগীরা তাদের দুঃখ কষ্ট গোপন রাখে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো, মানে আমরা জানলাম যে ন্যাট্টামিউর এবং অরামেট উভয় ওষুধের রুগীরাই তাদের দুঃখটা গোপন রাখে। তারা হয় ইন্ট্রোভার্টেড, অর্থাৎ তাদের কষ্ট পেলে তারা তাদের ভিতরে জমা রাখে, প্রকাশ করে না। এখন আমাদেরকে জানতে হবে যে এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য কী। তা না হলে কিন্তু আমরা কাকে অরামেট দিব আর কাকে ন্যাট্টামিউর দিব বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে এই পার্থক্যগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ন্যাট্টামিউর হলো সাইকোটিক আর অরামেট হলো সিফিলিটিক। ন্যাট্টামিউর হলো সাইকোটিক আর অরামেট হলো সিফিলিটিক। দেখেন মায়াজম দিয়ে কিন্তু আমরা এটা পার্থক্য করতে পারতেছি যে ন্যাট্টামিউরের রুগীরা হলো সাইকোটিক আর অরামেটের রুগীরা হলো সিফিলিটিক। অরামেটের রুগীরা তাদের দুঃখ কষ্ট গোপন রাখে, তাদের দুঃখ কষ্ট কাউকে বুঝতে দেয় না, বা কেউ তার দুঃখ কষ্টটা বুঝতে পারে না, কারণ তারা দুঃখ কষ্ট পেলে তাদের মুখে হাসি বাকি থাকে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে ইত্যাদি। আর ন্যাট্টামিউর রুগীরা তাদের দুঃখ কষ্ট গোপন করলেও অন্যরা বুঝতে পারে, কারণ তারা দুঃখ কষ্ট পেলে নীরব হয়ে যায়, একা একা কান্না করে, একা থাকতে চায়। অর্থাৎ তার পাশের মানুষ বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে, অর্থাৎ তার পাশের মানুষরা বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। একবারে মানে খুব সুন্দর একটা পার্থক্য যে অরামেটের রুগীরা যখন দুঃখ কষ্ট পায়, দুঃখ কষ্ট পাওয়ার ফলেও তাদের মুখে হাসিটা বাকি থাকে, তার যে দায়িত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করে। ন্যাট্টামিউর রুগীরাও কিন্তু সঠিকভাবে পালন করে, কিন্তু তারা দুঃখ কষ্ট পেলে তারা নীরব হয়ে যায়। এ দ্বারা বোঝা যায় যে তার মধ্যে কিছু একটা হয়েছে। সে সেটা প্রকাশ না করলেও অন্যরা বুঝতে পারে যে তার সাথে কিছু একটা হয়েছে। বা সে যখন একা একা থাকে তখন সে একা একা কান্না করে আর সবসময় একা থাকতে চায়।
মানে তার আচরণের ভিন্নতার কারণেই অরামেটের রুগীদেরকে বোঝা যায় না, আর নেট্টামিউরের রুগীদের আচরণের ভিন্নতার কারণে বোঝা যায়। আচ্ছা, পার্থক্যটা সবাই বুঝতে পারছেন? নেট্টামিউর হলো সাইকোটিক আর অরামেট হলো সিফিলিটিক। অরামেটের রুগীরা তাদের দুঃখ কষ্ট গোপন রাখে, তাদের দুঃখ কষ্ট কেউ বুঝতে পারে না, কারণ তারা দুঃখ কষ্ট পেলেও তাদের মুখে হাসি বাকি থাকে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে ইত্যাদি। আর নেট্টামিউরের রুগীরা তাদের দুঃখ কষ্ট গোপন রাখে, যদিও তারা তাদের দুঃখ কষ্টটা গোপন রাখে, তারপরে অন্যরা বুঝতে পারে, কারণ তারা দুঃখ কষ্ট পেলে নীরব হয়ে যায়, একা একা কান্না করে, একা থাকতে চায়, অর্থাৎ তার পাশের মানুষ বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। কিন্তু অরামেটের রুগীদেরটা কিন্তু কেউ বুঝতে পারে না, কারণ তারা দুঃখ কষ্ট পেলেও তাদের মুখে হাসি বাকি থাকে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন যায়। বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি। কি বুঝছেন একটু বলেন। নেট্টামিউর এর রোগীরা দুঃখ কষ্ট পেলে এটা তারা যদিও বলে না, কিন্তু মানুষ বুঝতে পারে। আর অরামেট এটা মানুষ বুঝতে পারে না। এই বিশেষ পার্থক্যটা আর কি। আচ্ছা, আরেকজন বলেন। হ্যাঁ বলেন, উজ্জ্বল কুমার ভাই। লোয়ার আমনে দুঃখ কষ্ট পেলে স্যার গোপন রাখে কিন্তু মুখে হাসি থাকে, হ্যাঁ দায়িত্ব পালন করে। আর স্যার নেট্টামিউরতে দুঃখ কষ্ট পেলে সে নিজেকে লুকিয়ে নেয়, যে একা একা কাঁদে, একা থাকতে চায়, পাশের মানুষ বুঝতে পারে। হ্যাঁ, ওমর ফারুক ভাই। আমি এটাই বলতে চাইছিলাম আর কি। বাকি নেট্টামিউর যে ভাবটা ধরে, ভাবটা দেখেই বোঝা যায় যে তার কিছু একটা হয়েছে। জি, যে অরামেট আর নেট্টামিউরের মধ্যে এইটাই মূল পার্থক্য, যে নেট্টামিউরের আচরণ দেখে বোঝা যায় যে তার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তার কোনো দুঃখ, সে কোনো দুঃখ পাইছে বা কষ্টের মধ্যে আছে, বা সে দুশ্চিন্তাগ্রস্ত, যেটাই হোক, সেটা তার আচরণের মাধ্যমে বোঝা যায়, কিন্তু অরামেটেরটা কিন্তু বোঝা যায় না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পক্ষে নেট্টামিউরের রোগীদের থেকে বেশি লক্ষণ পাওয়া খুবই কঠিন। যেটা আমি আগে বলছিলাম যে অরামেটের রোগীদের থেকে বেশি লক্ষণ পাওয়া যায় না, কারণ তারা হয় ইন্ট্রোভার্টেড, তারা সব কিছু তাদের নিজেদের মধ্যে রাখে, প্রকাশ করতে চায় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যালো আসসালাম। জি স্যার, আমি ছোট একটু জিনিস একটু জানা ছিল। সেটা হলো স্যার, আমরা সাধারণত জানি এরকম যে স্যার, মানসিক লক্ষণ এবং কনস্টিটিউশনাল সিমটম যদি মিলে যায়, তাহলে একটা ওষুধের 50% সিলেক্ট করা যায় এই যদি এই দুটা জিনিসের উপরে। সেই ক্ষেত্রে দেখা গেল মানসিক লক্ষণ এবং কনস্টিটিউশনাল ব্যাপারটা অনেকখানি মিলে গেছে, কিন্তু ক্লিনিক্যাল যে লক্ষণগুলা সেইটা মিলে নেই। এখন স্যার, আমরা কি মানসিক লক্ষণ আর কনস্টিটিউশনাল লক্ষণ যদি মিলে যায়, তাহলে কি তাকে সেই ওষুধটাকে দিতে পারি, যদি হ্যাঁ, ক্লিনিক্যাল অবশ্যই নাও মিলে বা অবশ্যই। আপনার ক্লিনিক্যাল যে সমস্যাই হোক, সে ক্যান্সার নিয়ে আসে না জ্বর নিয়ে আসছে, আপনার এটা দেখার বিষয় না। আচ্ছা স্যার, ওটা দেখার বিষয় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই তো স্যার, মানুষের মনে ছিলাম। কতটুকু ঢুকতে পারবো আমরা, এটাই তো বিষয়। তাকে আমরা কতটুকু চিনতে পারবো, মানুষের মনে ঢোকা তো খুবই কঠিন। এটা তো অবশ্যই কঠিন। এটা এখন আমি তো বললাম যে আপনার অবজারভেশন লক্ষণ, আপনাকে অনেক কিছু লক্ষ্য করতে হবে। যেমন অরামেটের কথা বললাম, নেটটাইমের কথা বললাম, যে নেটটাইমের ক্লোজ থাকবে, আপনাকে তেমন একটা লক্ষণ দিবে না। আপনি জিজ্ঞাসা করবেন অনেক প্রশ্ন, সে অল্প কিছু উত্তর দিবে। কিন্তু অরামেটের রোগীরা, সে তার লক্ষণগুলো সঠিক বলবে, কমও বলবে না, বেশিও বলবে না, সে তার রিপোর্টগুলো সঠিকভাবে সাজায় নিয়ে আসবে। এটা কিন্তু রাজন সংখ্যানের এসেন্স অফ সোলস অফ রেমেডিতে দেওয়া আছে এই কথাটা, যে তারা তাদের রিপোর্টগুলো একবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসবে, তারা তাদের অ্যাপয়েন্টমেন্টের একবার সঠিক সময় আসবে, তারা দেরি করতে চাবে না। এগুলো এভাবে দেওয়া আছে, আপনি এগুলো দিয়ে ঢুকতে হবে। তো বললাম যে এক একটা রুগীর ক্ষেত্রে আপনি এক একটা জায়গা দিয়ে ঢুকতে হবে। সব রুগীর ক্ষেত্রে আপনাকে চাই কথা বলবে না, বা আমরা ম্যাথমেটিক্যাতে যেভাবে বলি, যেভাবে পড়ি সেভাবে বলবে না। আর আপনি যেটা বলবেন যে আপনি কেস টেকিং করে অ্যানালাইসিস করে দিবেন, এটা আমি একটা সুন্দর একটা কেস আছে সামনে, আমি আলোচনা করব, ঠিক আছে? ওই কেসেও কিন্তু সাধারণ যাদের জ্ঞান নিয়ে যারা চিকিৎসা করে, ওরা কিন্তু চিকিৎসা দেওয়া ব্যর্থ হয়েছে। আমি এটার সামনে আছে, এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আর মানসিক রোগীদের ক্ষেত্রে কীভাবে ঢুকতে হবে, সুন্দর একটা টিপস আছে, সামনে আছে, ঠিক আছে? একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পক্ষে নেট্টামিউরের রোগীদের থেকে বেশি লক্ষণ পাওয়া খুবই কঠিন, কারণ তারা সম্পূর্ণ ক্লোজ থাকে, তারা বেশি লক্ষণ বলতে চায় না, তারা তাদেরকে ক্লোজ করে রাখে, মানে তারা তাদের সব কিছু প্রকাশ করতে চায় না।
তারা তাদের নিজেদের মধ্যে রাখতে চায়। ডাক্তারদের উচিত ন্যাট্টা মেরু রোগীদেরকে বেশি পরামর্শ না দেয়া এবং তাদেরকে সান্ত্বনা না দেয়া। তাদেরকে যদি কোনো ডাক্তার সান্ত্বনা দেয় তাহলে এই রুগী আর তার কাছে আসবে না। তখন মনে করতে হবে যে এটা মানে শেষ সাক্ষাৎকার। মানে আমি কিন্তু নিজে এমন একটা রুগী পাইছিলাম যে তার কাছের মানুষ তাকে কষ্ট দিচ্ছিল। এখন তার কাছে আমি কষ্টগুলো জানার পরে তাকে একটু সান্ত্বনা দিয়েছি, মানে এরপরে আর আসেই নেই। ন্যাট্টা মেরু রোগীরা কিন্তু এমন হয়, কারণ আমরা সবাই জানি ন্যাট্টা মেরু রোগীদেরকে সান্ত্বনা দিলে তারা রাগান্বিত হয় বা তারা সান্ত্বনা পছন্দ করে না, কারণ তাদের স্পর্শকাতর জায়গায় আঘাত করার মাধ্যমে তারা উত্তেজিত এবং রাগান্বিত হয়ে যায়। তারা সান্ত্বনা ঘৃণা করে এবং সান্ত্বনায় তারা উত্তেজিত হয়ে যায়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে রুগী যদি ন্যাট্টা মিরর হয় তাহলে তাকে সান্ত্বনা দেওয়া যাবে না, তাকে প্রতি বেশি একটা দরদ দেখানো যাবে না। সিপিআর। একজন 25 থেকে 30 বছরের সিপিআর রোগীর কথা চিন্তা করা যাক, যার চোখে মুখে অনেক স্বপ্ন, সামনে উজ্জ্বল জীবনের স্বপ্ন দেখে, কিন্তু যখনই তার জীবনে বিপত্তি ঘটে তখনই সে খিটখিটে, রাগান্বিত, ঝগড়াটে এবং উদাসীন হয়ে যায়। সে তার জীবনটাকে একভাবে চিন্তা করে রাখছে, সে তার জীবনের জন্য অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে রাখছে, কিন্তু যখনই তার জীবনে কোনো বিপত্তি ঘটে, মানে সে চিন্তা করছে যে আমি 25 বছর হলাম, একটা চাকরি করব, আমি ব্যাংকে টাকা জমাবো, এই করবো সেই করবো, মানে অনেক ধরনের চিন্তা করে রাখছে। হঠাৎ করে তার 20 বছর হয়েছে, তাকে বিয়ে করাই দিছে, মানে তার জীবনে একটা বিপত্তি ঘটলো বা তার কোনো আত্মীয় মারা গেল বা কোনো একটা সমস্যা হইল, এখন সে খিটখিটে, রাগান্বিত এবং ঝগড়াটা এবং উদাসীন হয়ে যাবে। ধীরে ধীরে তারা তাদের সন্তান, স্বামীর প্রতি উদাসীন হয়ে পড়ে। মানে তার জীবনে কোনো বিপত্তি ঘটলে সে ধীরে ধীরে তার সন্তান, স্বামীর প্রতি উদাসীন হয়ে পড়ে। সে বলে, আমি জানি আমার উচিত তাদেরকে ভালোবাসা। সে মনে করে যে তার উচিত তার সন্তানদেরকে ভালোবাসা, তার স্বামীকে ভালোবাসা, তাদের দায়িত্ব পালন করা, কিন্তু তারা তাদের প্রতি কোনো আগ্রহ পায় না। মানে আগ্রহ না থাকার কারণে সে তাদেরকে ভালোবাসতে পারে না, তাদের দায়িত্ব পালন করতে পারে না, কোনো অনুভূতি পায় না। তাদের প্রতি তাদের ভালোবাসা থাকে কিন্তু তার প্রকাশ থাকে না। মানে সে তাদেরকে, তার সন্তানদেরকে, তার স্বামীকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে প্রকাশটা থাকে না। সে প্রকাশ করতে পারে না কারণ তার মধ্যে কোনো আগ্রহ নেই, তার কোনো অনুভূতি নেই। সিপিআর রোগীরা মনে করে তাদের জীবন একটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ। সিপিআর রোগীরা মনে করে তাদের জীবন একটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ। তার স্বামী সন্তানের দেখাশোনা, রান্নাবান্না ইত্যাদিতে থাকতে চায় না। মানে সে তার শুধুমাত্র স্বামীর সন্তানের দেখাশোনা করবে, রান্নাবান্না করবে, তাদের দায়িত্ব পালন করবে, সে শুধুমাত্র এগুলোর মধ্যে থাকতে চায় না। তাদের অনেক স্বপ্ন থাকে যা অসম্পূর্ণ থেকে যায়। সিপিআর স্বামী যদি কেলিকার্ভ হয়, আমরা সবাই জানি যে কেলিকার্ভের রোগীরা সেনাবাহিনীর মতো রুটিন মেনে চলে, একবারে ঠিক টাইমে সব কিছু করতে চায়। কিন্তু সিপিআর রুটিন অপছন্দ করে। তার স্বামী যদি কেলিকার্ভ হয় আর সে যদি সিপিআর হয়, কেলিকার্ভ রুটিন মেনে চলতে পছন্দ করে আর সিপিআর রুটিন অপছন্দ করে, তাহলে তাদের সংসার টিকবে না। মানে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, কারণ কেলিকার্ভ সবসময় চিলাচিলি করবে যে রুটিন মেনে চলার জন্য, আর সিপিআর রুটিন মেনে চলবে না। এই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়ে তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি সিপিআর স্বামী নাক্সভূমিকা, ফসফরাস বা হায়াসেমাস হয়, যাদের উচ্চ যৌন আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সিপিআর রোগিণীদের যৌনতার প্রতি বিতৃষ্ণা রয়েছে, তাদের সংসারেও সমস্যা দেখা দেয়। অর্থাৎ যদি কোনো সিপিআর স্বামী নাক্সভূমিকা, ফসফরাস বা হায়াসেমাস হয়, তাহলে সিপিআর সাথে সংসারটা টিকে না। কারণ আমরা জানি যে নাক্সভূমিকা, ফসফরাস এবং হায়াসেমাসের রোগীদের উচ্চ যৌন আকাঙ্ক্ষা থাকে, আর সিপিআর রোগিণীদের যৌনতার প্রতি বিতৃষ্ণা থাকে, এই জন্য তাদের সংসারও সাধারণত টিকে না। সিপিআর স্বামী যখন ঘরে ফিরে তখন সে তার স্ত্রী সিপিআর থেকে সামান্য একটা হাসি আশা করে। সিপিআর স্বামী যখন ঘরে ফিরে তখন সে তার স্ত্রী সিপিআর থেকে সামান্য একটা হাসি আশা করে, কিন্তু সিপিআর হাসে না। সাধারণত সব স্বামীরা চায় যে দরজা খোলার পর তার স্ত্রী তাকে দেখে একটা হাসি দিবে, কিন্তু সিপিআর স্ত্রীরা হাসে না। সিপিআর বাচ্চারা যখন খাবারের জন্য অপেক্ষা করার সময় চামচ দিয়ে প্লেটে আওয়াজ করে, তখন সিপিআর মা এসে বাচ্চাদের কাছ থেকে চামচ নিয়ে ফেলে দেয়। দেখবেন যে বাচ্চারা অনেক সময় খাবারের জন্য ওয়েট করার সময় চামচ নিয়ে একটু খেলাধুলা করে, একটু আওয়াজ করে, তখন সিপিআর মারা কিন্তু বিরক্ত হয়ে
তাদের থেকে চামিচ নিয়ে ফেলে দেয়, কারণ তাদের প্রতি তার একটা ভালোবাসা থাকে না, তারা থাকে তাদের প্রতি উদাসীন। এভাবে যখন দিনের পর দিন চলতে থাকে তখন তাদের মধ্যে খিটখিটে ভাব এবং উদাসীনতা দেখা দেয়। উদাসীনতা ফসফরিক অ্যাসিড, জেলসিমিয়াম, কোনিয়াম, ব্যাপটেশিয়া ইত্যাদি ওষুধে রয়েছে, কিন্তু রাগ এবং খিটখিটে ভাবের সাথে উদাসীনতা একমাত্র সিপিয়াতেই আছে। উদাসীনতার অনেক মেডিসিন আছে, তার মধ্যে ফসফরিক অ্যাসিড আছে, জেলসিমিয়াম আছে, কোনিয়াম আছে, ব্যাপটেশিয়া আছে, কিন্তু শুধুমাত্র সিপিআর রোগীদের উদাসীনতার সাথে রাগ এবং খিটখিটে ভাব থাকে। রাগ এবং খিটখিটে ভাবের সাথে উদাসীনতা একমাত্র সিপিয়াতে আছে, অন্য কোনো ওষুধে রাগ এবং খিটখিটে ভাবের সাথে উদাসীনতা এই লক্ষণটা নাই। তারা জীবনের সাধারণ গতিতে চলতে চায় না, যে সকালে উঠে নাস্তা বানাবে, তারপর তার সন্তানদেরকে স্কুলের জন্য রেডি করে দিবে, দুপুরে রান্না করবে, আবার বিকালে নাস্তা বানাবে, রাতে খাওয়াবে, আবার রাতে ঘুমাবে। জীবনে যে সাধারণ গতি, এটাতে সে চলতে চায় না, সে ভিন্নতা চায়। তারা সবসময় একই কাজ করতে চায় না, যে সবসময় সে একই কাজ করবে, সে এটা পছন্দ করে না। সিপিআর সাইকোটিক ওষুধ, তাই তারা যখন রাগান্বিত হয় তখন তারা চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তারা ধ্বংস করে না, জিনিসপত্র ধ্বংস করে না। যখন তারা বেশি রাগান্বিত হয় তখন তারা চিল্লাচিল্লি করবে, ঝগড়া করবে, জিনিসপত্র নিক্ষেপ করবে। আর যদি সিভিলিটি হইতো তাহলে কিন্তু তারা জিনিসপত্র ভাঙচুর করতো, মারামারি করতো, বা মানে ধ্বংসাত্মক কিছু করতো। সিপিআর যেহেতু সাইকোটিক ওষুধ, তাই তারা জিনিসপত্র নিক্ষেপ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনো কিছু ধ্বংস করে না। সিপিআর রোগীদের মেধা এবং চিন্তা শক্তিতেও নিস্তেজ ভাব দেখা দেয়। এখন আমাদেরকে নেট্টামিউর এবং সিপিআর মধ্যে পার্থক্য জানতে হবে। সিপিআর অনেকটা নেট্টামিউরের মতো স্বল্প কথায় উত্তর দেয়, অর্থাৎ হা বা না এর মাধ্যমে উত্তর দেয়। আপনার কাছে যদি সিপিআর এবং নেট্টামিউর রোগীরা আসে, আপনি যদি তাদেরকে কোনো প্রশ্ন করেন, তখন তারা চেষ্টা করবে হা বা না এর মাধ্যমে উত্তর দেওয়ার, মানে বেশি কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে না। কান্না করলে উপশম হয় এবং সান্ত্বনায় বৃদ্ধি পায়। নেট্টামিউর এবং সিপিআর কান্না করে, উভয় ওষুধের রোগীরা যদি কান্না করে তাহলে তাদের সমস্যা উপশম হয় এবং সান্ত্বনায় তাদের সমস্যা বৃদ্ধি পায়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো, নেট্টামিউর রোগীরা কষ্ট পাওয়ার পরেও সে তার স্বামী, সন্তান, পিতামাতার প্রতি ভালোবাসা বজায় রাখে। নেট্টামিউর রোগীরা কষ্ট পাওয়ার পরেও সে তার স্বামী, সন্তান, পিতামাতার প্রতি ভালোবাসা বজায় রাখে, তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। আর সিপিআর রোগীরা কষ্ট পাওয়ার পর সে তার স্বামী, সন্তান, পিতামাতার প্রতি উদাসীন হয়ে পড়ে। সিপিআর রোগীরা যখন রাগান্বিত হয় তখন তারা চিৎকার চেঁচামেচি করে, অর্থাৎ তারা বাহ্যিকভাবে তাদের রাগ প্রকাশ করে। কিন্তু নেট্টামিউর রোগীরা রাগান্বিত হলে তারা তাদের রাগ বাহ্যিকভাবে প্রকাশ করে না, তারা দরজা বন্ধ করে একা একা কান্না করে। সিপিআর এবং নেট্টামিউরের রাগ প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর পার্থক্য, যে সিপিআর রোগীরা রাগান্বিত হলে তারা চিৎকার করে, চেঁচামেচি করে, অর্থাৎ বাহ্যিকভাবে তারা তাদের রাগটা প্রকাশ করে বা জিনিসপত্র নিক্ষেপ করে। কিন্তু নেট্টামিউর রোগীরা রাগান্বিত হলে তারা তাদের রাগ বাহ্যিকভাবে প্রকাশ করে না, তারা যখন রাগান্বিত হবে তখন সে দরজা বন্ধ করে দিবে, দরজা বন্ধ করে একা একা কান্না করবে বা কোনো কষ্টের গান শুনবে। সিপিআর এবং ম্যাড্রোইনামের মধ্যে পার্থক্য হলো, সিপিআর রোগীদের নিচের ঠোঁট বড় এবং মোটা থাকে। এটা কিন্তু পর্যবেক্ষণ লক্ষণ, যে আপনি যদি দেখেন যে সিপিআর রোগীদের নিচের ঠোঁট বড় থাকবে এবং মোটা থাকবে, এবং তাদের দেহ হয় পুরুষের ন্যায়, তাদেরকে দেখতে অনেকটা পুরুষের ন্যায় লাগে। আর ম্যাড্রোইনামের রোগীদের উভয় ঠোঁট বড় এবং মোটা থাকে। আমরা একটা বাচ্চার ছবি দেখাইছিলাম যখন পিডিয়াট্রিক্স নিয়ে আলোচনা হয়েছিল, যে ম্যাড্রোইনামের শিশুদের দুই ঠোঁট মোটা থাকে, ফুলা থাকে। সিপিআর নিচের ঠোঁট বড় এবং মোটা থাকে আর তাদের দেহটা হয় পুরুষের ন্যায়। আর ম্যাড্রোইনামের রোগীদের উভয় ঠোঁট বড় এবং মোটা থাকে। সিপিআর এবং পালসিটিলার মানসিক লক্ষণের অনেক মিল রয়েছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো, সিপিআর রোগীদের মধ্যে খিটখিটে ভাব এবং রাগ দেখা দেয়, যা পালসিটিলার রোগীদের মধ্যে দেখা যায় না। সিপিআর রোগীদের মধ্যে খিটখিটে ভাব এবং রাগ দেখা দেয়, যা পালসিটিলার রোগীদের মধ্যে দেখা যায় না। সিপিআর রোগীদের মধ্যে তার পারিবারিক বিষয়ে উদাসীনতা দেখা দেয়। সিপিআর রোগীদের মধ্যে তার পারিবারিক বিষয়ে উদাসীনতা দেখা দেয়, যার প্রতি সে আগে মনোযোগী ছিল, এখন তার মধ্যে উদাসীনতা কাজ করতেছে। একসময় সে তাদের প্রতি খুব মনোযোগী ছিল, এই কষ্ট পাওয়ার পর থেকে সে তাদের প্রতি উদাসীন হয়ে যায়। কিন্তু পালসিটিলার রোগীদের মধ্যে এই ধরনের উদাসীনতা দেখা যায় না।
সে কষ্ট পেল, তার মধ্যে নরম ভাব, শান্ত স্বভাব এগুলো বাকি থাকে, তাদের প্রতি উদাসীন থাকে, তারা আত্মীয় স্বজনের প্রতি উদাসীন থাকে না। যৌন চাহিদার ক্ষেত্রে সিপিয়া এবং ফ্লোরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য হলো যৌন ইচ্ছা হ্রাসের সাথে উদাসীনতা দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। যদি কারো যৌন ইচ্ছা হ্রাসের সাথে উদাসীনতা দেখা দেয় তাহলে সিপিয়া ভালো কাজ করে, আর উচ্চ যৌন ইচ্ছার সাথে উদাসীনতা দেখা দিলে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। অর্থাৎ যৌন ক্ষেত্রে উভয়েরই উদাসীনতা রয়েছে। একজনের হলো যৌন ইচ্ছা হ্রাসের সাথে উদাসীনতা দেখা দেয়, সেটা হলো সিপিয়া। সিপিয়ার রোগীদের বা রোগিনীদের যৌন ইচ্ছা হ্রাসের সাথে উদাসীনতা দেখা দেয়। আর ফ্লোরিক অ্যাসিডের রোগীদের উচ্চ যৌন ইচ্ছার সাথে উদাসীনতা দেখা দেয়। অর্থাৎ যখন তারা তাদের যৌন কাজ বা যৌন সম্পর্ক করতে পারে না তখন তাদের মধ্যে উদাসীনতা দেখা দেয়। ফ্লোরিক অ্যাসিডের রোগীরা যখন যৌনক্রিয়া করতে পারে না তখন তাদের মধ্যে উদাসীনতা দেখা দেয়। আর সিপিআর রোগীদের যৌন চাহিদা হ্রাসের সাথে উদাসীনতা দেখা দেয়। মহিলা সিপিআর কিছু শারীরিক লক্ষণ: 1. জ্বরের স্থানচ্যুতির সাথে জ্বরে দিয়ে সব কিছু ঠেলে বের হয়ে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয়। সিপিআর রোগিনীদের জ্বরের স্থানচ্যুতির সাথে জ্বরে দিয়ে সব কিছু ঠেলে বের হয়ে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দেয়। তাদের সকল ব্যথা পিছনের দিকে যায়, যেটা আমরা এর আগে কয়েকবার আলোচনা করছি যে সিপিআর রোগীদের ব্যথা পিছনের দিকে যায়। প্রসব ব্যথা যদি সামনে থেকে পিছনের দিকে যায় তাহলে সিপিআর। এই জন্য তাদের মাসিক, সাদা স্রাব, প্রসবের ব্যথার সাথে পিঠে ব্যথা দেখা দেয়। অর্থাৎ সামনে থেকে পিছনের দিকে যাওয়ার কারণে তাদের মাসিকের সাথে, সাদা স্রাবের সাথে বা প্রসব ব্যথার সাথে পিঠে ব্যথা দেখা দেয়। ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায়। সিপিআর রোগীরা ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায়। ব্যথার সাথে কম্পন দেখা দেয়। গর্ভাবস্থায় যখন সে খাবারের দিকে তাকায় বা গন্ধযুক্ত খাবার খায় তখন বমি বমি ভাব হয়। ক্রনিক মাথা ব্যথার সাথে চুল পড়ে যায় এবং মাথা ব্যথা দ্রুত নড়াচড়ায় উপশম হয়। এটা কিন্তু সিপিআর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে মাথা ব্যথা দ্রুত নড়াচড়ায় উপশম হয়। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালের পর মুখে মেস্তা বা সুলি দেখা দেয়। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালের পর মুখে মেস্তা দেখা দেয়। ঋতুলোপকালে ভেরিকোজ ভেইন দেখা দেয় এবং যে কোনো ব্যথা নড়াচড়ায় উপশম হয়। স্ট্যাফিসেগিয়া। স্ট্যাফিসেগিয়া রোগীরা কয়েক ধরনের হয়। টাইপ 1 স্ট্যাফিসেগিয়া রোগীরা হয় খুবই নম্র, ভদ্র, লাজুক এবং শান্ত স্বভাবের। আমরা সবাই জানি স্ট্যাফিসেগিয়া রোগীরা হয় খুবই নম্র, ভদ্র, লাজুক এবং শান্ত স্বভাবের। যখন তারা কোনো মানসিক আঘাত পায় তখন তারা তা প্রকাশ করে না। তারা তাদের দুঃখ, কষ্ট বা আবেগ বছরের পর বছর, এমনকি দশকের পর দশক নিজের মধ্যে চাপা দিয়ে রাখে। তারা তাদের দুঃখ, কষ্ট বা আবেগ নিজের মধ্যে চাপা দিয়ে রাখার কারণে তারা ভিতরে ভিতরে ভালো থাকে না। মানে তারা তাদের দুঃখ, কষ্টটা বছরের পর বছর নিজের মধ্যে চাপা দিয়ে রাখে। এই চাপা দিয়ে রাখার কারণে তারা ভিতরে ভিতরে ভালো থাকে না, কিন্তু উপরের দিক থেকে কিন্তু তারা যে ভিতর ভালো নেই সেটা বোঝা যায় না, কারণ তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, লাজুকতা সবকিছুই বজায় থাকে। স্ট্যাফিসেগিয়া রোগীরা বছরের পর বছর দুঃখ, কষ্ট বা আবেগ চাপা দিয়ে রাখার পরেও তাদের মধ্যে কোনো তিক্ততা বা নেতিবাচক আচরণ দেখা যায় না। তারা যে কষ্ট আছে এই কষ্টের কারণে সে কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কারোর সাথে উল্টাপাল্টা কথা বলে না, নেতিবাচক কোনো আচরণ করে না। তারা তখনও নম্র, ভদ্র ও মিষ্টি স্বভাবের থাকে। এই নম্র, ভদ্র ও মিষ্টি স্বভাবের মাধ্যমেই আমরা স্ট্যাফিসেগিয়াকে নেট্টামিউর থেকে আলাদা করতে পারি। কারণ দীর্ঘদিনের দুঃখ, কষ্ট বা আবেগ চাপা দিয়ে রাখার কারণে নেট্টামিউর রোগীদের অভ্যন্তরে তিক্ততা দেখা দেয়, কিন্তু বাহ্যিকভাবে তা প্রকাশ করে না। একা থাকতে চায়, নতুন কারোর সাথে মিশতে চায় না, অর্থাৎ নিজেকে ক্লোজ করে ফেলে। কিন্তু স্ট্যাফিসেগিয়া রোগীরা তাদের দীর্ঘদিনের দুঃখ, কষ্ট বা আবেগ চাপা দিয়ে রাখলেও তাদের জীবনে বহু জ্বর, বহু ক্ষতি সত্ত্বেও তাদের মধ্যে নম্র, ভদ্র ও মিষ্টি স্বভাব বজায় থাকে। যখন আমরা কোনো নম্র, ভদ্র, মিষ্টিভাষী, বন্ধুসুলভ কোনো রোগী দেখব তখন আমাদের এই রোগীর জন্য শুধুমাত্র পালসিটিলার কথা চিন্তা করা উচিত হবে না যে সে নম্র, ভদ্র, শান্ত, মিষ্টিভাষী, সে পালসিটিলা হবে। এটা কিন্তু ভুল ধারণা। আমাদেরকে স্ট্যাফিসেগিয়ার কথাও চিন্তা করতে হবে। মনে রাখতে হবে পালসিটিলা রোগীরা অল্পতেই প্রচুর কান্নাকাটি করে, যা স্ট্যাফিসেগিয়া রোগীরা তেমন একটা করে না। এখন আমরা পার্থক্য করবো কীভাবে, সে কি পালসিটিলা না স্ট্যাফিসেগিয়া? পালসিটিলা রোগীরা মনে রাখতে হবে যে অল্পতেই প্রচুর কান্নাকাটি করে, কিন্তু স্ট্যাফিসেগিয়া রোগীরা সেটা করে না।
স্ট্যাফিসিডিয়া এবং পালসিটিলার মধ্যে পার্থক্য হলো পালসিটিলার রোগীরা যখনই আবেগতাড়িত হয় বা তাদের কাছে কোনো উত্তেজনাপূর্ণ কল আসে তখন তাদের বাহ্যিকভাবে কান্না প্রকাশ পায়। পালসিটিলার রোগীরা যখনই আবেগতাড়িত হয় বা তাদের কাছে কোনো উত্তেজনাপূর্ণ কল আসে তখন তাদের বাহ্যিকভাবে কান্না প্রকাশ পায়। তখন তাদেরকে সান্ত্বনা দিলে তারা ভালো বোধ করে। এগুলো স্ট্যাফিসিডিয়াতে দেখা যায় না। তারা তাদের কষ্টগুলো প্রকাশ করে না, নিজের মধ্যে রেখে দেয়। অর্থাৎ পালসিটিলার রোগীরা যখন আবেগতাড়িত হয় বা তাদের কাছে কোনো উত্তেজনাপূর্ণ কল আসে তখন তাদের বাহ্যিকভাবে কান্না প্রকাশ পায়। তখন তাদেরকে সান্ত্বনা দিলে তারা ভালো বোধ করে। কিন্তু স্ট্যাফিসিডিয়াতে এই ধরনের লক্ষণ দেখা যায় না। তারা তাদের কষ্টগুলো প্রকাশ করে না, নিজের মধ্যে রেখে দেয়। টাইপ 2, স্ট্যাফিসিডিয়ার রোগীরা অন্যরা তার ব্যাপারে কি বলে সে ব্যাপারে সে খুবই সংবেদনশীল থাকে। স্ট্যাফিসিডিয়ার রোগীরা অন্যরা তার ব্যাপারে কি বলে সে ব্যাপারে সে খুবই সংবেদনশীল থাকে। ভেরি সেন্সিটিভ অ্যাজ টু হোয়াট আদার্স সে অ্যাবাউট হার। গরিব ম্যাথমেটিকাতে এভাবে লেখা আছে যে অন্যরা তার সম্পর্কে কি বলে সে সম্পর্কে সে খুবই সংবেদনশীল থাকে। কিন্তু তাদেরকে অপমান করা হলে বা তাকে অসম্মান করা হলে সে কিছুই বলতে পারে না। আপনি তাকে অপমান করলে বা তাকে যদি অসম্মান করেন তারপর সে কিছু বলবে না, কারণ সে কিছু বলতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না। সে অপমানিত হলে বা তার সম্মানহানি হলে সে তার রাগ তার নিজের মধ্যে চাপা দিয়ে রাখে, প্রকাশ করে না। সে মনে করে তার রাগ প্রকাশ করলে বা প্রতিবাদ করলে তার আরও সম্মানহানি হবে, সে আরও সম্মানহানির ভয় করে, এই জন্য সে তার মধ্যে সে সেটা চাপা দিয়ে রাখে। সে সম্মানহানির ভয়ে তার ক্রোধ দমন করে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার আমেরিকার একজন রোগী দেখেন যিনি একজন মুসলিম এবং সঠিকভাবে ধর্ম পালন করেন। তার একজন আমেরিকান মহিলা তাকে ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন। এই মহিলা ছিলেন একজন মুসলিম এবং ধর্ম প্র্যাকটিস করে সঠিকভাবে। রোগী এক পর্যায়ে বলেন, আমার মেয়ে পার্টি করে রাত 12টায় বাড়িতে আসে। একজন ধার্মিক মহিলার মেয়ে রাতে 12টা বাজে পার্টি করে আসে। মহিলা বলতেছেন যে আমি জানি সে এটা ঠিক করতেছে না, সে ঐতিহ্য অনুসরণ করতেছে না, যে মুসলমানদের তো এই ধরনের কাজ করা উচিত না বা করে না, কিন্তু সে সেটা অনুসরণ করতেছে না এবং ধর্ম সঠিকভাবে পালন করছে না। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারি না। মহিলা বলতেছেন যে আমি তাকে কিছুই বলতে পারি না, আমি তাকে বলতে পারি না যে সে যা করছে তা ঠিক করতেছে না। আমার কোনো সাহস নেই আমার সম্মানে বাদে তাকে ধমক দিতে, মানে সে ধমক দিবে এটা তার সম্মানে বাদে। অর্থাৎ রোগী জানে তার মেয়ে যা করছে তা ঠিক করতেছে না, তার কাজে তিনি অসন্তুষ্ট, কিন্তু তিনি কিছু না বলে তার আবেগকে চাপা দিয়ে রাখতেছেন। তিনি তার আবেগ প্রকাশ করতে পারতেছেন না। স্ট্যাফিসিডিয়া রোগীরা যদি দেখে তার সন্তান ড্রাগ নিচ্ছে, সে দেখেও তাকে না করতে পারে না, বাধা দিতে পারে না। তারা তাদের আবেগ নিজের মধ্যেই চাপা দিয়ে রাখে। তখন তাদেরকে স্ট্যাফিসিডিয়া দেওয়া হলে তারা ধীরে ধীরে ওপেন হতে থাকে, অন্যায়ের প্রতিবাদ করতে থাকে। এই মহিলাকে স্ট্যাফিসিডিয়া দেওয়া হয়। স্ট্যাফিসিডিয়া রোগীদের প্রতি যদি অবিচার করা হয়, যদি কোনো স্ট্যাফিসিডিয়া রোগীদের প্রতি অবিচার করা হয় তাহলেও তারা তা প্রকাশ করতে পারে না। মনে রাখতে হবে অবিচারের খারাপ প্রভাবের প্রধান দুটি ওষুধ হলো কোস্টিকাম এবং স্ট্যাফিসিডিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। অবিচারের খারাপ প্রভাবের প্রধান দুটি ওষুধ হলো কোস্টিকাম এবং স্ট্যাফিসিডিয়া। কিন্তু কোস্টিকাম এবং স্ট্যাফিসিডিয়ার মধ্যে পার্থক্য হলো কোস্টিকামের রোগীরা অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে, আপত্তি জানায় এবং বিদ্রোহ করে, কিন্তু স্ট্যাফিসিডিয়া রোগীরা অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায় না। যদি কারো প্রতি অবিচার করা হয়, এর কারণে তার মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, তখন আমাদেরকে চিন্তা করতে হবে দুইটা ওষুধের কথা। একটা হলো কোস্টিকাম, একটা হলো স্ট্যাফিসিডিয়া। এখন আমাদের বুঝতে হবে যে কাকে স্ট্যাফিসিডিয়া দিব আর কাকে কোস্টিকাম দিব। কোস্টিকামের রোগীদের প্রতি যদি অবিচার করা হয় তাহলে তারা অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে, আপত্তি জানায় এবং বিদ্রোহ করে, কিন্তু স্ট্যাফিসিডিয়া রোগীরা অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায় না। তারা সম্মানহানির ভয়ে বা সাহস না থাকার কারণে প্রতিবাদ করে না। 30 বছরের একজন রোগী যার দেশের জমি জোরপূর্বক তার থেকে নিয়ে নেওয়া হয়, তিনি শহরে থাকেন, তার পৈতৃক সম্পত্তি তার চাচারা নিয়ে নিয়েছেন, জোরপূর্বক তার থেকে নিয়ে নেওয়া হয়েছে, মানে তার থেকে জোর করে তার
পৈতৃক সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে। রুগী বলল, আমি মনে করি তারা আমার প্রতি অবিচার করেছে, তারা আমাকে ঠকাচ্ছে, আমার উচিত তাদেরকে কিছু বলা, কিন্তু আমি কিছুই বলতে পারছি না, কারণ আমি মনে করি যদি আমি কিছু বলতে বা কিছু করতে যাই তাহলে আমার সম্মানহানি হতে পারে। রুগী বলল যে আমি মনে করতেছি যে তারা আমাকে ঠকাচ্ছে, আমার উচিত তাদেরকে বাধা দেওয়া বা তাদের বিরুদ্ধে কিছু করা, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, কারণ তার ভয় হয় যে তার সম্মানহানি হতে পারে। কিন্তু এই কারণে আমি প্রতি রাতে ঘুমাতে পারি না। তার ভিতরে তার প্রতি যে অবিচার করা হয়েছে, এই অবিচারের কারণে তিনি রাতে ঘুমাতে পারেন না। শুধু এই বিষয়টা তার মাথায় ঘুরতে থাকে যে তার প্রতি অবিচার করা হচ্ছে। এই রুগী যদি কোষ্ঠিকামের হতো তাহলে সে প্রতিবাদ করত, মামলা করত এবং জমি উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করত। এটা হলো কোষ্ঠিকাম এবং স্ট্যাটিস্টিকের মধ্যে পার্থক্য। কোষ্ঠিকাম অবিচারের বিরুদ্ধে মামলা করে, যুদ্ধ করে, লড়াই করে, যেভাবে হোক সেটার বিরুদ্ধে যাবি, মানে সেটা উদ্ধার করবে। কিন্তু স্ট্যাটিস্টিকের রুগীরা সম্মানের ভয়ে, মানহানির ভয়ে সে কিছু করতে পারে না। স্ট্যাটিস্টিকের রুগীরা বছরের পর বছর আবেগ চাপা দিয়ে রাখার ফলে মাঝে মাঝে তারা রাগান্বিত হতে পারে। তখন তারা তার জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে রাগ প্রকাশ করতে পারে। মানে বছরের পর বছর তার মধ্যে যখন এই রাগটা, আবেগটা চাপা দিয়ে রাখা হয়, তার ফলে সে মাঝে মাঝে রাগান্বিত হতে পারে। যদিও রাগান্বিত হয় তখন সে জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে। আর আমরা জানি যে যারা জিনিসপত্র নিক্ষেপ করে, ভাঙচুর করে না, ধ্বংসাত্মক হয় না, তারা হয় সাইকোটিক মায়াজমে। সাইকোটিক মায়াজমের রুগীরা জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে তারা রাগ প্রকাশ করে, তারা জিনিসপত্র নষ্ট বা ভাঙচুর করে না। এটা কেস। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার একদিন তার বাবার সাথে ইংল্যান্ডের একটি ক্লিনিকে বসেছিলেন। তখন একজন 12-13 বছরের একটি মেয়েকে নিয়ে আসা হয়। সে ছিল খুবই সুন্দর, আকর্ষণীয় এবং বুদ্ধিমতী। সে ছিল মূলত স্লোভাকিয়ান। সে অন্যান্য বাচ্চাদের সাথে স্লোভাকিয়ান স্কুলে পড়ালেখা করত। তার বাবা মা বাড়িতে স্লোভাকিয়ান ভাষায় কথা বলে। তাকে নতুন একটি স্কুলে ভর্তি করানো হয়। মানে সে আগে যে স্কুলে পড়ছিল সেই স্কুলটা ছিল স্লোভাকিয়ান শিশুদের জন্য। এখন তাকে নতুন একটা স্কুলে ভর্তি করানো হয়। তার শিক্ষক তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। সে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাতৃভাষায়, অর্থাৎ স্লোভাকিয়ান ভাষায়। এতে তার শিক্ষক তার সাথে অত্যন্ত অভদ্র ব্যবহার করেন এবং তাকে ধমক দেন। তখন সে বাড়িতে চলে আসে এবং তারপর থেকে সে আর স্কুলে যায় না। মানে তার শিক্ষক যে তার সাথে অভদ্র ব্যবহার করছে বা তাকে ধমক দিচ্ছে, এই কারণে সে আর স্কুলে যায় না, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এভাবে কয়েক মাস কেটে যায়। তাকে স্থানীয় একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখানো হয়। তিনি তাকে নেপটামিউর দেন তার দুঃখ, হতাশা ইত্যাদির কারণে, কিন্তু কোনো উপকার হয়নি। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের বাবা শিক্ষকের অভদ্র ব্যবহার এবং ধমকের কারণে তার মধ্যে কী লক্ষণ প্রকাশ পেয়েছে তা জানতে চান। তাকে কিছু উদাহরণ দেন, যেমন রাগ, অপমান, দুঃখ ইত্যাদি। অর্থাৎ তাকে অপমান বা অভদ্র ব্যবহার কারণে তার মধ্যে কী প্রকাশ পেয়েছে সেটা জানতে চান। সে কি রাগান্বিত হয়েছে, তার সাথে যে অভদ্র ব্যবহার করা হয়েছে বা খারাপ ব্যবহার করা হয়েছে বা ধমক দেওয়া হয়েছে, এই জন্য কি তার মধ্যে রাগ প্রকাশ পেয়েছে, না সে অপমান বোধ করছে, না সে এটা কষ্ট পাইছে, সেটা জানতে চান। কিন্তু আশ্চর্যজনকভাবে সে বলে, আমার সাথে অবিচার করা হয়েছে, কারণ আমি সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও আমার মাতৃভাষায় উত্তর দেওয়ার কারণে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। সে যেটা বুঝতেছে যে আমি তো সঠিক উত্তরই দিছি, কিন্তু এটা আমার মাতৃভাষায় দিছি, এটা কি ভুল হয়েছে কিনা। মাতৃভাষায় দেওয়ার কারণে আমি তো মাতৃভাষায় দিছি, আমি তো ভুল উত্তর দেইনি, আমার সাথে অভদ্র ব্যবহার করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এটা আমার প্রতি অবিচার করা হয়েছে। এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের বাবা তাকে স্ট্যাফিসেগিয়া দেন। এতে সে ধীরে ধীরে আবার স্কুলে যাওয়া শুরু করে। তাকে স্ট্যাফিসেগিয়া দেওয়ার কারণ, অবিচারের খারাপ প্রভাবে স্ট্যাফিসেগিয়া ভালো কাজ করে। আচ্ছা, এই মেয়েটা যদি এখন তার শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করতো, যে আপনি আমাকে বলতো যে আপনি আমাকে কেন ধমক দিলেন, আমি তো সঠিক উত্তর দিচ্ছি, সেটা আমার মাতৃভাষায় দিছি, সমস্যা কি, তখন তার কী ওষুধ দিত? তাকে কোষ্ঠিকাম দেওয়া যেত স্যার।
হ্যাঁ, তখন তার কোষ্ঠিকাম হইতো, কারণ অবিচারের বিরুদ্ধে মানে তারা প্রতিরোধ করে বা যুদ্ধ করে, সেটা প্রতিবাদ করে। কোষ্ঠিকামের রোগীরা প্রতিবাদ করবে, কিন্তু স্টাফিসিসের রোগীরা প্রতিবাদ করবে না। এই জন্য আপনি যখন কেস করবেন, কেস করলে দেখবেন অনেক মেডিসিনই চলে আসবে, কিন্তু মূল মেডিসিনটা, যেমন আপনারা এই রুগীটা যদি কেস করেন দেখবেন যে ন্যাপটামিউরিয়া আসবে বা ইগনেশিয়া আসবে। তখন আপনাকে বুঝতে হবে যে তার মধ্যে তার সাথে যে খারাপ ব্যবহার করা হয়েছে বা তার সাথে যে অভদ্র ব্যবহার করা হয়েছে, বা কোনো রুগী যদি কখনো কষ্ট পায়, তখন তার মধ্যে জানতে হবে যে তার মধ্যে কী প্রকাশ পেয়েছে, খারাপ ব্যবহার কারণে তার মধ্যে কী প্রকাশ পেয়েছে। সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা রুগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। কার্সিনোজেনের রোগীদের মধ্যেও আবেগ, রাগ, হতাশা, ভয় ইত্যাদি চাপা দেওয়ার ইতিহাস থাকে। কার্সিনোজেন রোগীদের মধ্যেও আবেগ, রাগ, হতাশা, ভয় ইত্যাদি চাপা দেওয়ার ইতিহাস থাকে। তারাও নম্র, ভদ্র, শান্ত এবং নরম স্বভাবের হতে পারে। এই জন্য কার্সিনোজেনকে পাপোশের সাথে তুলনা করা হয়। পাপোশে আমরা যখন আমাদের পা ঘষি, পাপোশ কোনো প্রতিক্রিয়া দেখায় না। মানে আমাদের কার্সিনোজেনকে কিন্তু ডোরম্যাট বলা হয়, কারণ কার্সিনোজেন রোগীরা ডোরম্যাটের মতো, অর্থাৎ পাপোশের মতো। আমরা যখন পাপোশে পা মুছি, পাপোশ কিন্তু কোনো প্রতিবাদ জানে না। কার্সিনোজেনের রোগীরাও তাদের প্রতি অন্যায় করলেও তারা প্রতিবাদ জানে না। কার্সিনোজেন রোগীদের প্রতি খারাপ ব্যবহার করা হলে তারাও তাদের আবেগ নিজেদের মধ্যে চাপা দিয়ে রাখে, প্রকাশ করে না। যখন তারা তাদের আবেগ প্রকাশ করে, তখন তারা হয় ধ্বংসাত্মক, জিনিসপত্র ভাঙে, জিনিসপত্রের ক্ষতি করে, চিল্লাচিল্লি করে, আক্রমণাত্মক হয়ে ওঠে, কারণ তখন তারা সিফিলিটিক মায়াজমে পরিণত হয়। স্টাফিসিকরা কিন্তু তারা তাদের আবেগ বা তাদের ক্ষোভটা প্রকাশ করে না। যখন করে বেশিতে বেশি তারা তাদের একটা জিনিসপত্র তাদের হাতে যেটা থাকবে এটা নিক্ষেপ করলো, এতটুকুই। নিক্ষেপ করার মধ্যে তাদের সীমাবদ্ধ থাকে। কার্সিনোজেনের রোগীরাও তারা তাদের আবেগ, হতাশা সব কিছু চাপা দিয়ে রাখে, কিন্তু যখন সেটা প্রকাশ করে, তখন তারা হয়ে যায় ধ্বংসাত্মক, জিনিসপত্র ভাঙে, জিনিসপত্র ক্ষতি করে, চিল্লাচিল্লি করে, আক্রমণাত্মক হয়ে ওঠে, কারণ তারা হয় তখন সিফিলিটিক মায়াজমে পরিণত হয়। টাইপ 3, স্টাফিসিকরা রোগীদের উচ্চ যৌন চাহিদা থাকে। তাদের একাধিক মহিলার সাথে শারীরিক সম্পর্ক থাকে। স্টাফিসিকরা রোগীদের উচ্চ যৌন চাহিদা থাকে, তাদের একাধিক মহিলার সাথে শারীরিক সম্পর্ক থাকে, কিন্তু তারা যৌন সম্পর্কের পর মনে করে এটা সত্যি অপরাধ, এটা সত্যি লজ্জাজনক, এবং না করার প্রতিজ্ঞা করে। কিন্তু তারপরেও তারা সবসময় অবৈধ যৌন মিলনের দিকে ধাবিত হয়। স্টাফিসিকরা রোগীরা সবসময় অবৈধ যৌন মিলনের দিকে ধাবিত হয় এবং প্রতিনিয়ত তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। তারা বুঝে যে এটা অন্যায়, এটা করা ঠিক না, তারা প্রতিজ্ঞা করে যে আর করবে না, কিন্তু তারা তারপরও সবসময় অবৈধ যৌন মিলনের দিকে ধাবিত হয় এবং প্রতিনিয়ত তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। যে সকল কিশোর কিশোরীরা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে হতাশায় ভোগে, তারা মনে করে তারা যা করছে তা ঠিক না, অর্থাৎ অনুশোচনায় ভোগে, তাদের জন্য স্টাফিসিকরা ভালো কাজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যে সকল কিশোর কিশোরীরা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে হতাশায় ভোগে, তারা মনে করে তারা যা করছে তা ঠিক করতেছে না, অর্থাৎ অনুশোচনায় ভোগে, তাদের জন্য স্টাফিসিকরা ভালো কাজ করে। অন্য কোনো ওষুধের রোগীরা যৌন অপরাধের ব্যাপারে অনুশোচনায় ভোগে না, কিন্তু স্টাফিসিকরা রোগীরা অনুশোচনায় ভোগে। যৌন অপরাধের কারণে যদি কেউ অনুশোচনায় ভোগে, তার ওষুধ হবে স্টাফিসিকরা। স্টাফিসিকরা ছাড়া অন্য কোনো ওষুধের রোগীরা যৌন অপরাধের কারণে অনুশোচনায় ভোগে না। স্টাফিসিকরা রোগীরা আর না করার প্রতিজ্ঞা করে, কিন্তু তারা তা বারবার করে। যে ডাক্তার সপ্তর্ষি শিবানা যেভাবে বলছেন যে কেউ পতিতালয়ে গেছে, পতিতালয় থেকে আইসা সে আবার সে কোনো পবিত্র স্থানে যায়, প্রতিজ্ঞা করে যে আমি আর কখনো যাব না, কিন্তু পরের দিন সে আবার যায়, আবার আইসা প্রতিজ্ঞা করে আমি আর করব না, আবার যায়। তারা বারবার তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। এটা স্টাফিসিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তারা প্রতিজ্ঞা করে, তারা অনুশোচনায় ভোগে, আর না করার প্রতিজ্ঞা করে, কিন্তু সেটা আবার ভঙ্গ করে। থুজার রোগীদেরও একাধিক যৌন সম্পর্ক থাকে। স্টাফিসিকরা যেমন একাধিক যৌন সম্পর্ক থাকে, থুজার রোগীদেরও একাধিক যৌন সম্পর্ক থাকে, কিন্তু তারা তা উপভোগ করে। থুজার রোগীরা উপভোগ করে, তারা বলে এতে আমি মজা পাই।
এটা আমি উপভোগ করি। আমার অনেক মহিলা বন্ধু আছে, আমি এক সময় 10 জন মহিলার সাথে থাকতে পারি। কারণ থুজার রুগীরা নিজেকে রাজা মনে করে, থুজার রুগীরা নিজেকে রাজা মনে করে, এই জন্য তাদের একাধিক যৌন সম্পর্ক থাকে। আর স্ট্যাফিসিকিয়ার রুগীদের একাধিক যৌন সম্পর্ক থাকলেও তারা অপরাধ মনে করে, কিন্তু থুজার রুগীরা তা অপরাধ মনে করে না। এটা আমাদের মনে রাখতে হবে যে স্ট্যাফিসিকিয়ার রুগীরা একাধিক সম্পর্ক থাকলেও তারা সেটা অপরাধ মনে করে, কিন্তু থুজার রুগীরা সেটা অপরাধ মনে করে না, তারা এটা উপভোগ করে। টাইপ 4, অনেক সময় স্ট্যাফিসিকিয়ার রুগীরা একদিকে হয় নম্র, ভদ্র এবং লাজুক, আবার অন্যদিকে তাদের উচ্চ যৌন ইচ্ছা থাকে। অনেক সময় স্ট্যাফিসিকিয়ার রুগীরা একদিকে হয় নম্র, ভদ্র এবং লাজুক, আবার অন্যদিকে তাদের উচ্চ যৌন চাহিদা থাকে। তারা লাজুক হওয়া এবং শরম বেশি থাকায় তারা কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। তারা লাজুক হয় এবং শরম বেশি থাকায় তারা কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। এর ফলে তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে। তারা লাজুক একদিকে, আবার অন্যদিকে তার উচ্চ যৌন চাহিদা। এই লাজুকতার কারণে তারা কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না, এর ফলে তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে। বা তাকে বিয়ের বয়স হয়ে গেল, সে বিয়ে করতে পারে না লাজুকতার কারণে, যে একটা মেয়ের সামনে সে কীভাবে যাবে। এমন অনেক পেশেন্ট আছে, মানে লাজুকতার কারণে সে বিয়ে করতে চায় না। একদিকে সে লাজুক, অন্যদিকে সে উচ্চ যৌন চাহিদায় ভুগতেছে, এর ফলে সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে এবং অতিরিক্ত হস্তমৈথুনের কারণে তারা হতাশায় ভোগে। তাদের এই হতাশা অপরাধ বোধের কারণে হয়, যে সে হস্তমৈথুন করতেছে, সে এটা বুঝতেছে যে এটা অপরাধ করতেছে, এই অপরাধ বোধের কারণে তার মধ্যে হতাশা কাজ করে। তারা অনেক সময় তাদের লাজুকতার কারণে চিকিৎসা নিতে পারে না। তার একটা সমস্যা হয়েছে, যৌন সমস্যা হয়েছে, সে এটার জন্য চিকিৎসা নিতে পারে না। তারা মনে করে ডাক্তার যদি তার হস্তমৈথুনের কথা জেনে যায় তাহলে তিনি তার ব্যাপারে কি ভাববেন। আমরা আগেই জেনেছি স্ট্যাফিসিকিয়ার রুগীরা অন্যের মন্তব্যের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল হয়। অন্যরা তার ব্যাপারে কি ভাববে এই ব্যাপারে সে খুবই সংবেদনশীল থাকে, এই জন্য তারা তাদের সমস্যার কথা বলতে পারে না। অনেক সময় তারা সরাসরি না এসে মেসেজের মাধ্যমে চিকিৎসা নিতে চায়। অনেক রোগী দেখবেন যে আপনাকে ফোন দিয়ে বলবে যে আমার এই সমস্যা, আমাকে ওষুধ দেন। যদি বলেন যে আপনি আসেন, সে আসতে চাবে না, সে মেসেজের মাধ্যমে সে চিকিৎসা নিতে চাবে। স্ট্যাফিসিকিয়া এবং কার্সিনোসিনের মধ্যে পার্থক্য হলো, স্ট্যাফিসিকিয়া এবং কার্সিনোসিনের মধ্যে যে সকল মিল রয়েছে, উভয়সীদের রোগের কারণ রাগ চেপে রাখা, দীর্ঘদিনের অসুখী, পিতামাতার শাসন ইত্যাদি। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো কার্সিনোসিনের রোগীরা জিনিসপত্র ভাঙে, নষ্ট করে, জিনিসপত্র বাহিরে নিক্ষেপ করে, মানুষকে আঘাত করে, মনের পরিবর্তন দেখা যায়, যেমন সকালে ভালো তো রাতে খারাপ। আর স্ট্যাফিসিকিয়া শুধুমাত্র জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে তারা তাদের রাগ প্রকাশ করে। উভয় ওষুধের অনেক মিল আছে, কিন্তু মনে রাখতে হবে যে কার্সিনোসিন রোগীরা জিনিসপত্র ভাঙে, অর্থাৎ তারা ধ্বংসাত্মক হয়, জিনিসপত্র বাইরে নিক্ষেপ করে, মারামারি করে। আর কার্সিনোসিনের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের মনের পরিবর্তন। যেমন সকালে সে খুবই প্রফুল্ল থাকে, আনন্দ থাকে, কিন্তু বিকেলের দিকে দেখা যায় সে আবার দুশ্চিন্তা ভুগতেছে, মনমরা হয়ে আছে, মানে উদাসীন হয়ে আছে। মানে তাদের মনের পরিবর্তন দেখা দেয়, সকালে ভালো তো রাতে খারাপ, বা রাতে ভালো তো সকালে খারাপ। আর স্ট্যাফিসিকিয়া শুধুমাত্র জিনিসপত্র নিক্ষেপ করার মাধ্যমে তারা তাদের রাগ প্রকাশ করে। মনে রাখতে হবে স্ট্যাফিসিকিয়া রোগীদের চিকিৎসা করার সময় পালসেটিলা, নেট্টামিউর, কার্সিনোসিন, কোস্টিকাম এই ধরনের বড় ওষুধগুলো আসতে পারে। মানে কোনো একটা পর্যায়ে তার জন্য পালসেটিলা লাগতে পারে, বা নেট্টামিউর লাগতে পারে, বা কার্সিনোসিন লাগতে পারে। পালসেটিলা, ডক্টর ক্লার্ক পালসেটিলাকে ভেড়ার সাথে তুলনা করেন, কারণ পালসেটিলার রোগীরা ভেড়ার মতো খুবই শান্ত, খুবই লাজুক, নরম স্বভাবের হয় এবং সঙ্গ পছন্দ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। পালসেটিলাকে ভেড়ার সাথে তুলনা করা হয়। আপনি যদি ভেড়া দেখেন, দেখবেন যে তারা খুবই শান্ত হয়, খুবই লাজুক হয়। লাজুকতা তো আর ভেড়াটা বোঝা যায় না, যে তারা নরম স্বভাবের হয় এবং সঙ্গ পছন্দ করে। ভেড়া কিন্তু একা একা থাকে না, একটা বেড়া যদি নিয়ে যাওয়া হয়, সব বেড়া কিন্তু তার পিছনে পিছনে চলে, মানে তারা একসাথে থাকতে পছন্দ করে। ক্লার্ক ডিকশনারিতে লেখা আছে আর্সেনিক ইজ দ্য হর্স রেমেডি। সবাই দেখতে পারতেছেন যে আর্সেনিক ইজ দ্য হর্স রেমেডি, মানে আর্সেনিককে বলা হয় ঘোড়ার ওষুধ, মানে ঘোড়া। আর্সেনিকের সাথে ঘোড়ার অনেক মিল আছে।
যেমন গোড়া থাকে অনেক পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর্সেনিকের রুগীরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাজ পালসিটিলা ইজ দ্য শিপস অ্যান্ড ইন্টিম ক্রুড ইজ দ্য পিগস, মানে পালসিটিলা হয় ভেড়ার মতো, ভেড়ার শরীরে যদি হাত দেন দেখবেন যে একটা নরম ভাব আছে। আর ইন্টিম ক্রুড হয় শুকরের মতো, অর্থাৎ শুকর যেমন ময়লার মধ্যে থাকে, শরীরে কাদামাটি লাগিয়ে থাকে, ইন্টিম ক্রুডের রুগীরাও কিন্তু নোংরা থাকে, গোসল করতে চায় না। এই জন্য ডক্টর ক্লার্ক ইন্টিম ক্রুডকে শুকরের সাথে তুলনা করছে, পালসিটিলাকে ভেড়ার সাথে তুলনা করছে, আর্সেনিককে ঘোড়ার সাথে তুলনা করছে। পালসিটিলার রুগীরা এমন বিষয়ে কাঁদে যখন কাদার মতো কিছুই ঘটেনি, মানে কাদার মতো এমন কিছু ঘটে নাই কিন্তু সে কাঁদতেছে, বা তাদের কান্নার কারণ বোঝা খুবই কঠিন। কী জন্য সে কাঁদতেছে এটা বোঝা খুবই কঠিন। উদাহরণস্বরূপ, যখন সে ডাক্তারের কাছে কোনো সমস্যা নিয়ে আসে, তখন সে তার সমস্যার কথা বলার সময় কাঁদতে কাঁদতে তার হৃদয় ভেঙে ফেলে, অথচ তার সমস্যা খুবই নগণ্য, মানে সামান্য একটা সমস্যা নিয়ে আসছে, কিন্তু সে কাঁদতে কাঁদতে এমন কাঁদা শুরু করছে যে মানে কাঁদতে কাঁদতে তার হৃদয় ভেঙে ফেলতেছে, মানে সে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, কিন্তু তার সমস্যাটা একবারে নগণ্য। এই ধরনের অনেক রোগী পাওয়া যায়। কান্না করার প্রবণতা পালসিটিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মনে রাখতে হবে যে কান্না করা পালসিটিলার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। পালসিটিলার রোগীরা কী জন্য কান্না করতেছে সেটাই বোঝা খুবই কঠিন, কারণ তারা সামান্য বিষয়ে প্রচুর কান্না করে। বড় বিষয়ে কান্না করলো সেটা স্বাভাবিক, কিন্তু সে তার একটা সামান্য সমস্যা, সে একটা আঁচিল নিয়ে আসছে, এটা নিয়ে সে কান্না শুরু করলো অনেক। আরেকজন ক্যান্সার নিয়ে আসলো, ক্যান্সার নিয়ে সে কান্না করলো, এটা কিন্তু স্বাভাবিক যে ক্যান্সারের কারণে সে কান্না করতে পারে। কিন্তু একটা আঁচিলের সমস্যা নিয়ে আসছে, সে কান্না করতে করতে অবস্থা খারাপ, যে আমার আঁচিল হয়েছে এটা বলে সে কান্না করতেছে, এটা কিন্তু অস্বাভাবিক। পালসিটিলার রুগীরাই এমন হবে যে তারা সামান্য বিষয়ে প্রচুর কান্না করবে। কান্না করার স্বভাব এই লক্ষণে যে সকল ওষুধ ভালো কাজ করে। এক, পালসিটিলার রুগীরা কান্না করে, কিন্তু কেন সে কান্না করছে তা সে নিজেই জানে না, মানে কী জন্য সে কান্না করতেছে সে নিজে এটা বলতে পারে না, বা সে নিজেই জানে না। তাদেরকে সান্ত্বনা দিলে তারা স্বস্তি পায় এবং তাদের অস্থির মন শান্ত হয়, অর্থাৎ তারা সান্ত্বনা কামনা করে। আমরা সবাই জানি পালসিটিলার রুগীরা সান্ত্বনা কামনা করে, কেউ তার প্রতি সিম্পিতি দেখাক সে এটা চায়। ন্যাট্টামের রুগীরাও কান্না করে, কিন্তু যখন কেউ তার কষ্টের প্রতি সহানুভূতি প্রকাশ করে, যখন কেউ তার কষ্টের প্রতি সহানুভূতি প্রকাশ করে, তখন তাদের কান্নার চেয়ে দুঃখটা বেশি লক্ষণীয় হয়। সাধারণ সময়ে সে তার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে, যখন সে কষ্ট পায়, দুঃখ পায়, তখন সে তার চোখের পানিটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন কেউ তাকে তার চিকিৎসার জন্য বা তার যে ক্ষতি হয়েছে বা সে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা গিয়েছে তার জন্য সান্ত্বনা দেয়, তখন সে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার দুঃখ কষ্টগুলো চোখ বেয়ে পড়তে থাকে। যখনই তাকে সান্ত্বনা দেওয়া হবে তখনই তার চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে। এছাড়া যখন তাকে সান্ত্বনা দেওয়া হবে না, তখন কিন্তু সে তার যত বড় কষ্টই হোক তার কষ্টটা সে ধরে রাখতে পারবে, এই কষ্টের কারণে তার চোখে পানি আসবে না। যখনই তাকে মানে সান্ত্বনা দেওয়া হবে তখনই তার চোখের পানিগুলো পড়া শুরু করবে, কারণ সান্ত্বনায় তাদের কষ্ট বৃদ্ধি পায়, তারা সান্ত্বনা অপছন্দ করে। তাদের এই মারাত্মক কষ্টের সাথে তাদের বুক ধড়ফড় করে এবং পালস থেমে থেমে হয়। তারা কান্না করার জন্য একা থাকতে চায়। তারা যখন কষ্টে থাকে তখন যদি তারা একা থাকে তখন সে অনায়াসে কান্না করতে পারে, মানে তখন যত ইচ্ছা সে কান্না করতে পারে। কিন্তু যখন সে মানুষের মধ্যে থাকে তখন কিন্তু সে কান্না করতে পারে না। কিন্তু যদি কেউ তাকে সান্ত্বনা দেয় তখন কিন্তু তার চোখের পানিগুলো পড়তে থাকে। লাইকোপোডিয়া রোগীরাও কান্না করে, তার জন্য তার চোখের পানি নিয়ন্ত্রণ করা কঠিন। যখন তাকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া হয়, সে কোনো কাজ করছে, এখন সবার সামনে যদি তাকে সান্ত্বনা দেওয়া হয়, মানে তাকে ধন্যবাদ দেওয়া হয় বা তার কাজের জন্য তাকে ধন্যবাদ দেওয়া হলো, তখন সে তার চোখের পানিটা নিয়ন্ত্রণ করতে পারে না, সে কান্না শুরু করে দেয়। যখন সে কান্না করে তখন সে জোরে জোরে কান্না করে। রুগী সারাদিন কান্না করে, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারে না। এবং সে একটা অফিসে চাকরি করে, সে অফিসে এমন একটা কাজ করলো যার কারণে বস সবার সামনে তাকে অনেক ধন্যবাদ দিল, অনেক মানে ভালো কিছু বললো, তখন সে জোরে জোরে কান্না শুরু করে দিবে। মানে ধন্যবাদ দিলে সে তার আবেগটা ধরে রাখতে পারে না, অর্থাৎ তার চোখের পানিটা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে জোরে জোরে কান্না শুরু করে দেয়।
সিপিআর রুগীরাও কান্না করে, কিন্তু তাদের কান্না মারাত্মক উদাসীনতার সাথে মিশে যায়। মানে উদাসীনতার সাথে সিপিআর রুগীরা কান্না করে। সে যে জিনিসগুলোকে খুব পছন্দ করত, যে শিশুটি তার চোখের মণি ছিল, যে স্বামীর সাথে সে নিবিড়ভাবে সংযুক্ত ছিল, এখন সে তাদের প্রতি সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলেছে। অর্থাৎ তাদের কান্নার সাথে উদাসীনতা দেখা দেয়। তাদের এই মেজাজ তার জরায়ুর জটিলতার প্রতিফলন হতে পারে। অর্থাৎ তার জরায়ুর কোনো সমস্যার কারণে সে তার স্বামীর প্রতি, তার সন্তানদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে পারে এবং তাদের প্রতি উদাসীন হয়ে পড়তে পারে। সিপিআর রোগীদের কান্নার সাথে উদাসীনতা থাকবে। সুতরাং বুঝলাম যে পালসিটিআর রোগীরা কেন কান্না করতেছে, কী জন্য সে কান্না করতেছে, সে সেটা জানে না। সে তাকে সিম্পেথি দিলে বা তাকে বুঝালে সে শান্ত হয়। আর ন্যাট্টা মেরু রোগীরা, তারা যদি কষ্ট পায় বা কোনো কষ্টের মধ্যে থাকে, তখন যদি তাকে সান্ত্বনা দেওয়া হয়, তখন সে আর তার চোখের পানিটা নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তারা সান্ত্বনা অপছন্দ করে, তারা সান্ত্বনা চায় না। আর লাইকোপোডিয়ামের রুগীরা, যখন তাদের লাইকোপোডিয়ামের রুগীদেরকে যখন ধন্যবাদ দেওয়া হয়, তার কোনো ভালো কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তখন সে জোরে জোরে কান্না শুরু করে দেয়। তখন সে তার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে না। আর সিপিআর রুগীদের কান্নার সাথে উদাসীনতা দেখা দেয়। অর্থাৎ তার সন্তান, স্বামী, তার সংসার, এগুলোর প্রতি সে উদাসীন থাকে, এর সাথে সে কান্না করে। পালসিটিলার গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ। তারা সবসময় খুব আবেগী দাবি করে। পালসিটিলার রুগীরা সবসময় খুব আবেগী দাবি করে। তাকে যে ভালোবাসে তার সবসময় বলতে হবে। মানে তার স্বামীকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, এটা আমাকে সবসময় বলতে হবে। তাকে সবসময় সমর্থন করতে হবে, সবসময় সহানুভূতি জানাতে হবে। তার পার্টনার, বাবা মা, সন্তান সবার কাছে সবসময় আবেগী দাবি করে। মানে সবসময় তাদের কাছে একটা আবেগী দাবি থাকে তাদের প্রতি। 2 নম্বর, আবেগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে। আবেগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে। তারা অন্যকে খুশি করতে পছন্দ করে। পালসিটিলার রুগীদের মাসিকের আগে, সময় এবং পরে মানসিক পরিবর্তন দেখা দেয়। মাসিকের আগে, সময় এবং পরে তাদের মধ্যে মানসিক পরিবর্তন দেখা দেয়। পালসিটিলার রুগীরা যখন কষ্ট পায়, তখন তা কান্নার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটায় এবং তারা সান্ত্বনা ও সহানুভূতি পেতে চায়। পালসিটিলার রুগীরা যখন কষ্ট পায়, তখন তা কান্নার মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটায় এবং তারা সান্ত্বনা ও সহানুভূতি চায়। গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। পালসিটিলার রুগীরা যখন তাদের কষ্টের কথা বলে, তখন তারা কান্না করে। আর সিপিআর রুগীদেরকে যখন তাদের কষ্টের কথা জিজ্ঞাসা করা হয়, তখন তারা কান্না করে। পালসিটিলার রুগীরা যখন তাদের কষ্টের কথা বলে, তখন তারা কান্না করে। আর সিপিআর রুগীদেরকে যখন তাদের কষ্টের কথা জিজ্ঞাসা করা হয়, তখন তারা কান্না করে। ক্লার্ক ডিকশনারিতে লেখা আছে, পালসিটিলা ক্রাইস হোয়েন টেলিং হার সিমটমস, সিপিআর উইপস হোয়েন কোশ্চেন অ্যাবাউট হার সিমটমস। অর্থাৎ কোনো রুগী এসে যখন তার কষ্টের কথা বলতে থাকবে, বলার সাথে সাথে কান্না করতে থাকবে, সেটা হবে পালসিটিলা। আর সিপিআর রুগীরা তার সমস্যার কথা বললো আপনাকে, আপনি যদি তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন, তখন তার কষ্টের কথা বলার সময় সিপিআর রুগীরা কান্না করবে। একজন হলো নিজের কষ্টের কথা বলার সময় কান্না করে, আরেকটা হলো যখন তাদের কষ্টের কথা জিজ্ঞাসা করা হয়, তখন বলার সময় কান্না করে হলো সিপিআর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। পালসিটিলা এবং সিপিআর অনেক সময় কিন্তু তাদের মানসিক লক্ষণ দিয়ে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা যদি লক্ষ্য রাখি যে রুগী কি তার কষ্টের কথা বলার সময় কান্না করতেছে, নাকি যখন তাকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করা হয় তখন কান্না করতেছে, এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে পার্থক্য করতে পারবেন। আমার মনে আছে, আমি এইচডিতে একটা মেয়ের কেস্টিং করছিলাম। মেয়েটা চিটাগাং থেকে আসছিল। তার সব কথা জিজ্ঞাসা অনেক বড় কেস্টিং করছিলাম। সে একবারও কান্না করেনি। কিন্তু যখন তার সম্পর্কের কথা জিজ্ঞাসা করলাম, তার একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথে ব্যাকআপ হয়ে গেছে, যখন এই কথা জিজ্ঞাসা করলাম, তখন দেখলাম যে তার চোখে জল এসে পড়ছে। কান্না করে নেই, কিন্তু তার চোখে পানি এসে পড়ছে। এটাতে বোঝা গেছে যে সে সিপিআর রুগী। আপনাকে কেস্টিংয়ের সময় কিন্তু এইগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার একটি কেস। একটি মেয়ে যার 15-16 বছর বয়সে বিয়ে হয়ে যায়, সে তার স্বামীকে তার সাথে সহবাস করতে দিত না। এভাবে সহবাস ছাড়াই 2 বছর কেটে যায়।
তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি তাকে অনেক কাউন্সিলিং করেন, কিন্তু কোনো উপকার হয়নি। এটা ভাবছিল যে মানসিক সমস্যা, তাকে অনেক কাউন্সিলিং করা হয়, কিন্তু কোনো উপকার হয়নি। একসময় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়, তখন তাকে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার কাছে নিয়ে আসা হয়। কেস্টিংয়ে তার যৌন নির্যাতনের বা যৌন অপব্যবহারের কোনো ইতিহাস পাওয়া যায়নি, যার কারণে সে তার স্বামীর সাথে যৌনকর্ম করতে ভয় পাচ্ছে। মানে সে এর আগে কোনো যৌন নির্যাতনের বা যৌন অপব্যবহারের সম্মুখীন হয়েছে কিনা এটা জানতে চান, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো সমস্যাও পাওয়া যায়নি। তখন তাকে পালসিটিলা দেওয়া হয়, এতে ধীরে ধীরে তার সমস্যাটি দূর হয়ে যায়। তাকে পালসিটিলা দেওয়ার কারণ ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদা বুঝতে পারেন যে তার বিপরীত লিঙ্গের প্রতি বিতৃষ্ণা রয়েছে, অর্থাৎ সে যে মহিলা, পুরুষদের প্রতি তার একটা বিতৃষ্ণা আছে, যার কারণে সে তার স্বামীর সাথে থাকতে রাজি ছিল না। এই জন্যই তাকে পালসিটিলা দেওয়া হয়। আমি যদি ফাটক রেপার্টরিতে দেখি, সেখানে লেখা আছে অ্যাবর্শন ডিসলাইকস রিলিজিয়াস টু অপোজিট সেক্স লাইকোপোডিয়াম পালসিটিলাস সালফার। পালসিটিলাসের সেকেন্ড গ্রেডে, মানে তার অন্যান্য লক্ষণ অনুযায়ী তাকে পালসিটিলা দেওয়া হয়। অর্থাৎ পালসিটিলার মেয়েরা বা পুরুষরা মানে অপোজিট সেক্সের প্রতি তাদের বিতৃষ্ণা থাকে। একটা ক্লিনিক্যাল টিপস, মহিলা যদি মহিলাদেরকে অপছন্দ করে, আমরা তো জানলাম যে যদি অপোজিট সেক্সকে অপছন্দ করে তাহলে পালসিটিলা ভালো কাজ করে। এখানে লাইকোপোডিয়াম আছে, সালফারও আছে, কিন্তু পালসিটিলা সেকেন্ড গেটে। এখন যদি মহিলারা মহিলাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে রেফেনাস স্টিবাস ভালো কাজ করে। এটা তো লেখা আছে অ্যাবর্শন ডিসলাইকস ওমেন টু হার ওন সেক্স, রেফেনাস স্টিবাস একমাত্র মেডিসিন। সাইক্লামেন ইউরোপিয়াম একটি মেয়ের কেস, যে তার মাকে দেখাশোনা করে, তার বাবা নাই, এমনকি তার কোনো ভাই বোনও নাই। একদিন তার বিয়ে হয়ে যায়, বিয়ের পর সে তার স্বামীর সাথে হানিমুনে চলে যায়। তার হানিমুনের চতুর্থ দিন তার কাছে খবর আসে তার মার শরীর ভালো না। পঞ্চম দিন তার কাছে আবার খবর আসে তার মার শরীর ভালো না, এই জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ষষ্ঠ দিন সে মনে করে তার বাড়ি ফিরে আসা উচিত, এবং সপ্তম দিন সে বাড়ি ফিরে আসে, কিন্তু এসে দেখে তার মা মারা গেছেন। এর 6 মাস পর তার শরীরে দুর্বলতা এবং রক্তাল্পতা দেখা দেয়। এই সমস্যাগুলোর সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে সে কী জন্য শারীরিক দুর্বলতা এবং রক্তাল্পতায় ভুগতেছে এর সঠিক কোনো কারণ নেই, কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে শহরের বড় বড় হেমাটোলজিস্টকে দেখানো হয়, কিন্তু এতে কোনো উপকার হয় নাই। তারপর তাকে বিভিন্ন হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখানো হয়। হোমিওপ্যাথিক ডাক্তাররা তাকে তার দুঃখের কারণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেন, কিন্তু কোনো উপকার হয়নি। মানে আমরা তো জানি যে দুঃখের কারণে যে সকল মেডিসিন আসতে পারে, এই সকল ওষুধ তাকে দেওয়া হয়, কিন্তু কোনো উপকার হয়নি। অতঃপর তাকে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের বাবার কাছে নিয়ে আসা হয়। তিনি সব শোনার পর তাকে জিজ্ঞাসা করেন, তুমি এখন কি অনুভব করতেছো? মানে সে যে দুঃখ পাইছে, এই দুঃখের কারণে সে এখন কি অনুভব করতেছে এটা জানতে চান। মেয়েটি বলল, আমার মা আমার জন্য তার সারা জীবন দিয়ে দিয়েছেন, তিনি আমার সব দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, তিনি তার শখ পূরণ না করে আমার সকল শখ পূরণ করেছেন। অর্থাৎ তার বাবা যে অল্প বয়সে মারা গেছে, তার মা চাইলে আরেক জায়গায় বিয়ে বসতে পারত, কিন্তু তার মা তার এই মেয়ের দিকে তাকায় বিয়ে বসে নেই। তার সব দায়িত্ব সঠিকভাবে পালন করছে, তার শখ পূরণ করছে, এগুলো সে ভাবতেছে যে আমার সকল শখ পূরণ করছে। কিন্তু যখন আমার দায়িত্বের সময় আসলো, মানে যখন তার মা অসুস্থ হয়ে গেল, এখন তো তার মার সেবা যত্ন করা, তার মার সব দায়িত্ব পালন করা, সেবা শুশ্রূষা করা, এগুলো তো তার দায়িত্বের মধ্যে পড়ে। যখন আমার দায়িত্বের সময় আসলো, তখন আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। অর্থাৎ সে বুঝতেছে যে আমার যখন দায়িত্বের সময় আসলো, আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি, তার ঋণ পরিশোধ করতে পারিনি। এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের বাবা তাকে সাইক্লামেন দেন। এতে ধীরে ধীরে তার সমস্যা দূর হতে থাকে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। যেমন আব্দুল খালেক ভাই বলছিল যে প্যাথোলজি যদি না মিলে, কিন্তু তার শারীরিক এবং মানসিক লক্ষণ মিলে, তাহলে কি তাকে সে ওষুধটা দেওয়া যাবে কিনা? আমাদের প্যাথোলজি কোনো ফ্যাক্টরি না, যদি লক্ষণ আমাদের কোনো ওষুধের সাথে মিলে যায়, তখন আমরা তাকে সেই ওষুধটাই দিব। ওষুধ দিলে তার প্যাথোলজি আমরা দূর হয়ে যাবে। এখন এই জায়গায় দেখেন সাইক্লামেনের সাথে মানে রক্তাল্পতা বা দুর্বলতার কোনো লক্ষণই নেই।
কিন্তু তাকে সাইক্লামেন দিছে, যাতে তার রক্তাল্পতা দুর্বলতা সব দূর হয়ে গেছে। আর এই রোগীকে যদি আমরা কেস টেকিং করি, কিন্তু তার মধ্যে যে এই আবেগটা আছে যে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি নাই, তার ঋণ পরিশোধ করতে পারি নাই, এই লক্ষণটা আমরা যদি না নিই, তাহলে কিন্তু রোগীর ওষুধ সঠিক ওষুধ আসবে না। তার জন্য আমরা ন্যাট্রামিউর, ইগনেশিয়া বা কষ্টের কারণে যে সকল ওষুধ আছে বা কনস্টিটিউশন মিলায় সব কিছু মিলে আপনি তাকে যে ওষুধ দেন কাজ হবে না, কারণ তার মধ্যে কি প্রকাশ পেয়েছে সেটা আমাকে অবশ্যই জানতে হবে। জানার পর আমি যদি সেই লক্ষণ অনুযায়ী ওষুধ দিই, তাহলে কিন্তু সেটা কাজ করবে। তাকে যখন সাইক্লামেন দেওয়া হয় তখন সে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তাকে সাইক্লামেন দেওয়ার কারণটা কি, এখন আমাদের বুঝতে হবে যে সাইক্লামেন কেন দেওয়া হয়েছে। অন্য কোনো ঔষধে এই লক্ষণটা নাই যে রোগী মনে করে যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই, যে একমাত্র সাইক্লামেনেই আছে। সাইক্লামেনে এই লক্ষণটা আছে যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। যদি অ্যালেন্সকি নোট দেখেন, সেখানে লেখা আছে সাইক্লামেন এলিমেন্টস ফ্রম ডিউটি নট ডান। এলিমেন্টস ফ্রম ডিউটি নট ডান মানে সে তার ডিউটি সঠিকভাবে পালন করতে না পারার কারণে অসুস্থতা। এটা শুধু সাইক্লামেনই আছে। আমাদেরকে মনে রাখতে হবে, কোনো রোগী যদি বলে যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, এই কারণে সে মানসিক কষ্টে থাকে, মানসিক হতাশার মধ্যে থাকে, তাহলে তার ওষুধ হবে সাইক্লামেন। কারণ সাইক্লামেনের রোগীদের মধ্যে এই লক্ষণটা আছে যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। মনে রাখতে হবে, মানসিক কষ্টের রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে মানসিক কষ্টের কারণ এবং এর ফলে তার মধ্যে কি প্রকাশ পেয়েছে। এনামুল হক ভাই জানতে চেয়েছিলেন যে মানসিক রোগীদের আমরা লক্ষণগুলো কীভাবে নিব। যত মানসিক রোগী আসুক, আমাদেরকে প্রথমেই জানতে হবে যে তার মানসিক কষ্টের কারণটা কি, কী কারণে সে কষ্টে আছে। যেমন আমরা ওই মেয়ের কথাটা জানলাম যে স্লোভাকিয়ান ভাষায় কথা উত্তর দেওয়ার কারণে সে মনে করছে যে তার প্রতি অবিচার করা হয়েছে। আর এই জায়গায় এই মহিলাটা বললো যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। দুটোটা কিন্তু মানসিক আঘাত, কিন্তু দুইটার প্রকাশটা কিন্তু ভিন্ন। একজনে বলতেছে যে আমার প্রতি অবিচার করা হয়েছে, আরেকজন বলতেছে যে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারিনি। যখন আমরা এইভাবে জানতে পারবো যে তার মানসিক কারণটা কি আর এই কারণে তার মধ্যে কি প্রকাশ পেয়েছে, তাহলে আমরা তার জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। সাইক্লামেন অনেকটা পালসিটিলার নেই। সাইক্লামেনকে শীতকাতর পালসিটিলা বলা হয়, মানে সাইক্লামেনের অনেক লক্ষণই পালসিটিলার মতো, এই জন্য সাইক্লামেনকে শীতকাতর পালসিটিলা বলা হয়। অর্থাৎ পালসিটিলা হয় গরম কাতর আর সাইক্লামেন হয় শীতকাতর। সাইক্লামেন এবং পালসিটিলার মধ্যে পার্থক্য। সাইক্লামেন এবং পালসিটিলা উভয় ওষুধের রোগীরা সহজেই কান্না করে, চর্বিযুক্ত খাবার পছন্দ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সাইক্লামেন খোলা বাতাস অপছন্দ করে আর পালসিটিলা খোলা বাতাস পছন্দ করে। কারণ সাইক্লামেনেরা হয় শীতকাতর, এই জন্য তারা খোলা বাতাসটা অপছন্দ করে, আর পালসিটিলা সাধারণত গরম কাতর হয়, তারা খোলা বাতাসটা পছন্দ করে। সাইক্লামেনে প্রচুর ঋতুস্রাব হয় আর পালসিটিলাতে ঋতুস্রাব স্বল্প পরিমাণে হয়। সাইক্লামেনে প্রচুর ঋতুস্রাব হয় আর পালসিটিলাতে ঋতুস্রাব স্বল্প পরিমাণে হয়। যাদের ঋতুস্রাব অনিয়মিতভাবে হয়, অল্প পরিমাণে হয়, তাদের জন্য কিন্তু পালসিটিলা ভালো কাজ করে। সাইক্লামেনের গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ হলো: 1 নম্বর রোগের কারণ, মনের কষ্ট চাপা দেওয়া, দায়িত্ব ও কর্তব্য পালন না করা। তারা তাদের মনের কষ্ট চাপা দেওয়ার কারণে তাদের রোগের কারণ হতে পারে, বা দায়িত্ব এবং কর্তব্য পালন না করা, বা পূর্বের কৃত কুকর্মের জন্য বিবেকের দংশনজনিত কারণে অসুস্থতা। মানে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারা, বা এমন কোনো কাজ করছে যার কারণে বিবেকের দংশনজনিত সমস্যা ভুগতেছে। এই কারণে যদি তার সমস্যা দেখা দেয়, তাহলে সাইক্লামেন ভালো কাজ করবে। কান্না করে এবং একা থাকার প্রবল ইচ্ছা থাকে, কান্না করে এবং সবসময় একা থাকতে চায়। রক্তাল্পতার সাথে অনিদ্রা, বিষণ্ণতা এবং অবসন্নতা দেখা দেয়। তাদের রক্তাল্পতার সাথে অনিদ্রা, বিষণ্ণতা এবং অবসন্নতা দেখা দেয়। চোখ হলো এই ওষুধের দুর্বল স্থান। চোখের সামনে নানা বর্ণের আগুনের ঝিলিক দেখে বা ঝাপসা দৃষ্টি দেখা দেয়। চর্বিযুক্ত খাবারে এবং খোলা বাতাসে তাদের সমস্যা বৃদ্ধি পায়। তাদের প্রচুর ঋতুস্রাব হয় এবং ঋতুস্রাব জমাট বাঁধে। তাদের যে ঋতুস্রাবটা হয়, এই ঋতুস্রাবটা জমাট বেঁধে যায়। হেলিবোরাস নাইগার
অতীতে মাথায় আঘাত লাগার পর থেকে চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিলে, যেমন কোনো শিশুর মাথায় আঘাত লাগার পর 2-3 বছরের মধ্যেই তাকে চশমা ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি কারো আগে অতীতে মাথায় আঘাত লাগার ইতিহাস থাকে, এর কারণে তার চোখের দৃষ্টিশক্তি কমে যায়, তাদের জন্য কিন্তু হেলিব্রাস নাইগার ভালো কাজ করবে। এই জন্য যে সকল বাচ্চারা দেরিতে প্রসব হয়, অর্থাৎ দেরিতে প্রসব হওয়ার কারণে তার মাথায় যদি কোনো আঘাত লাগে, এর কারণে যদি তার দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেয়, তার চশমার প্রয়োজন হয় 2-3 বছর বয়সী, তাদের জন্য কিন্তু হেলিব্রাস নাইগার খুব ভালো কাজ করবে। বা শ্রবণ শক্তি কমে গেলে, জ্ঞান শক্তি কমে গেলে, স্বাদ সঠিকভাবে না পেলে এবং স্পর্শের অনুভূতি কমে গেলে হেলিব্রাস নাইগার ভালো কাজ করে। অর্থাৎ যদি কারো মাথায় আঘাত লাগার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়, শ্রবণ শক্তি কমে যায়, ঘ্রাণ শক্তি কমে যায়, স্বাদ সঠিকভাবে না পায় এবং স্পর্শ অনুভূতি কমে যায়, তাদের জন্য হেলিব্রাস নাইগার ভালো কাজ করবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আবার মাথায় আঘাত লাগার ফলে বুদ্ধিমত্তায় এবং মনোযোগের সমস্যা দেখা দিলে এবং বিষণ্ণতা ও হতাশাভাব দেখা দিলে হেলিব্রাস নাইগার ভালো কাজ করে। যদি কারো মাথায় আঘাত লাগার ফলে বুদ্ধিমত্তা এবং মনোযোগের সমস্যা দেখা দেয়, যে সে বুদ্ধি করে কোনো কাজ করতে পারে না, সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না এবং বিষণ্ণতা এবং হতাশায় ভুগে, তাদের জন্য হেলিব্রাস নাইগার ভালো কাজ করবে। আমরা জানি যে হেলিব্রাস এবং ন্যাট্রাম সালফ এই দুইটা ওষুধে কিন্তু মাথায় আঘাত লাগার ক্ষেত্রে ভালো কাজ করে। এখন এদের মধ্যে পার্থক্য জানতে হবে। হেলিব্রাস নাইগার এবং ন্যাট্রাম সালফের মধ্যে যে সকল মিল রয়েছে, উভয় ওষুধই মাথায় আঘাত লাগার ফলে বিষণ্ণতায় ভালো কাজ করে। উভয় ওষুধই তাদের আবেগ নিজের মধ্যে চাপা রাখে। উভয় ওষুধই সান্ত্বনায় বৃদ্ধি দেখা দেয়। কিন্তু হেলিব্রাসে মনোযোগ, ফোকাস এবং বুদ্ধিমত্তার সমস্যা দেখা দেয়। হেলিব্রাসের রোগীদের মাথায় আঘাত লাগার ফলে তাদের মনোযোগ, ফোকাস এবং বুদ্ধিমত্তায় সমস্যা দেখা দেয়, যা ন্যাট্রাম সালফে দেখা যায় না। তাদের বুদ্ধিমত্তা ভালো থাকে, মানে তাদের মাথায় আঘাত লাগলেও তাদের বুদ্ধিমত্তায় কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু হেলিব্রাসে মনোযোগ, ফোকাস এবং বুদ্ধিমত্তায় সমস্যা দেখা দেয়। অনেক সময় হেলিব্রাসের পর ন্যাট্রাম সালফের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো রোগীকে হেলিব্রাস দেওয়া হলো, এরপর তাকে ন্যাট্রাম সালফ দিতে হতে পারে মানে কাজটা সম্পূর্ণ করার জন্য। আবার ন্যাট্রাম সালফের পর হেলিব্রাসের প্রয়োজন হতে পারে, যে ন্যাট্রাম সালফ দেওয়ার পর রোগীর 80% আরোগ্য হয়েছে, 20% আরোগ্য হইতেছে না, তখন তাকে হেলিব্রাস দেওয়া হলে সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে। যারা 0 থেকে 10 বছর বয়স পর্যন্ত বারবার খিঁচুনিতে ভুগছে, বা যে মিগি, মেনিনজাইটিস বা হাইড্রোকেফালাসের সমস্যায় ভুগছে, এর ফলে টেনেজে এসে তাদের মন মরা ও বিষণ্ণতা দেখা দিলে, সান্ত্বনায় বৃদ্ধি দেখা দিলে, খুব সহজে বিরক্ত হলে এবং সবসময় একা থাকতে চাওয়ার সাথে স্মৃতিশক্তি দুর্বলতা দেখা দিলে হেলিব্রাস ভালো কাজ করে। যারা 0 থেকে 10 বছর পর্যন্ত বারবার খিঁচুনিতে ভুগেছে, মানে অনেক শিশুরাই কিন্তু দেখা যায় যে হওয়ার পর থেকে খিঁচুনিতে ভুগে, বা মিগি রোগের সমস্যায় ভুগে, বা মেনিনজাইটিস দেখা দেয়, বারবার মেনিনজাইটিসের সমস্যা দেখা দেয়, বা তার হাইড্রোকেফালাসের সমস্যায় দেখা দিচ্ছিল। এর ফলে যদি সে যখন তার বয়স 18-20 বছর হয়ে যায়, এই সময় যদি সে সবসময় মন মরা থাকে, বিষণ্ণ থাকে, সান্ত্বনা দিলে তার সমস্যা বৃদ্ধি পায়, খুব সহজে বিরক্ত হয়ে যায়, সবসময় একা থাকতে চায়, এর সাথে যদি তাদের স্মৃতিশক্তি দুর্বলতা দেখা দেয়, তাদের জন্য হেলিব্রাস ভালো কাজ করবে। ভালোবাসা থেকে হতাশ হওয়ার ফলে যদি মন মরা, বিষণ্ণতা, সান্ত্বনায় বৃদ্ধি, খুব সহজে বিরক্ত হয় এবং সবসময় একা থাকতে চায়, তাহলেও হেলিব্রাস ভালো কাজ করে। যদি কেউ ভালোবাসা থেকে হতাশ হয়, মানে সে কোনো কারণে কষ্ট পায় তার কাছের মানুষের কাছ থেকে, তারপর যদি সে মন মরা, বিষণ্ণতায় ভোগে, সান্ত্বনায় বৃদ্ধি দেখা দেয়, খুব সহজে বিরক্ত হয়, সবসময় একা থাকতে চায়, তাদের জন্য হেলিব্রাস ভালো কাজ করবে। সব ক্ষেত্রে সমস্যার কথা চিন্তা করলে তাদের সমস্যা উপশম হয় এবং অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও তাদের সমস্যা উপশম হয়। হেলিব্রাসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, যখন তারা তাদের সমস্যার কথা চিন্তা করে, তাদের ব্যথা হইতেছে, ব্যথার কথা চিন্তা করে, তখন তাদের এই ব্যথা বা সমস্যা উপশম হয়। এবং মন অন্য কাজে ব্যস্ত থাকলেও তাদের সমস্যা উপশম হয়। চিন্তা করলেও উপশম হয়, মন অন্যদিকে ব্যস্ত থাকলেও উপশম হয়। তাদের লাইকোপোডিয়ামের মতো বিকাল 4টা থেকে রাত 7টা পর্যন্ত বৃদ্ধি দেখা দেয়। ফাটক ম্যাথমেটিকাতে লেখা আছে, হেলিব্রাস নাইগার বেটার হোয়েন থিঙ্কিং অফ ইট অর হোয়েন মাইন্ড ইজ ডাইভার্টেড। অর্থাৎ তারা তাদের সমস্যার কথা চিন্তা করলেও তাদের সমস্যা উপশম হয়, বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও তাদের সমস্যা উপশম হয়। সমস্যার কথা চিন্তা করলে সমস্যা উপশম হওয়ার প্রধান 2টি ওষুধ হলো হেলিব্রাস এবং ক্যামফোর।
অধিকাংশ ঔষধে দেখা যায় যে তাদের সমস্যার কথা চিন্তা করলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, কিন্তু হেলিবোরাস আর ক্যাম্ফরে তাদের সমস্যার কথা চিন্তা করলে তাদের সমস্যা উপশম হয়। আচ্ছা, অর্শের কথা চিন্তা করলে অর্শের সমস্যা বৃদ্ধি পায়, কেউ বলতে পারবেন কোন ওষুধ? যখন সে মনে করে যে আমার অর্শ আছে, মানে পাইলসের সমস্যা আছে, যখন এটা মনে করে তখন তার অর্শের সমস্যাটা বৃদ্ধি পায়। আর যখন সে ভুলে থাকে তখন তার অর্শ বা পাইলসের কোনো সমস্যা থাকে না। একমাত্র মেডিসিন কোস্টিকাম। কোস্টিকামের রোগীরা যখন তাদের অর্শ বা পাইলসের কথা চিন্তা করে তখন তাদের সমস্যাটা বৃদ্ধি পায়, তখন তাদের পাইলসে ব্যথা শুরু হয়ে যায়, রক্তপাত শুরু হয়ে যায়, বা সব সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু যখন তারা তাদের পাইলস বা অর্শের কথা ভুলে থাকে তখন তাদের অর্শের সমস্যা ভালো থাকে। ব্রেনের সমস্যার সময় তারা সর্বদা মাথা এক পাশ থেকে অন্য পাশে নাড়তে থাকে। হেলিবাসের রোগীদের যখন ব্রেনের সমস্যা দেখা দেয় তখন তারা সর্বদা মাথা এক পাশ থেকে অন্য পাশে নাড়তে থাকে বা বালিশে মাথা ঠুকে, পিপাসার্থ থাকে এবং তীক্ষ্ণভাবে কান্না করে। তীক্ষ্ণভাবে কান্না করা প্রধান তিনটি ওষুধ হলো হেলিবোরাস, জিঙ্কামেট, অ্যাপিস। হেলিবোরাস, জিঙ্কামেট, অ্যাপিস এই তিনটা ওষুধের রোগীরা তীক্ষ্ণভাবে কান্না করে, মানে তাদের কান্নাটা কানে যা লাগে। হেলিবোরাস এবং ইগনিশিয়ার মধ্যে পার্থক্য হলো হেলিবোরাস এবং ইগনিশিয়ার মধ্যে যে সকল মিল রয়েছে উভয় ওষুধেই সান্ত্বনায় বৃদ্ধি রয়েছে। মানে হেলিবোরাস এবং ইগনিশিয়া উভয় ওষুধের রোগীদেরকে সান্ত্বনা দিলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। উভয় ওষুধের রোগীরা একা থাকতে চায়, উভয় ওষুধের রোগীরা হয় খিটখিটে, উভয় ওষুধের রোগীরা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো হেলিবোরাসের রোগীদের বুদ্ধিবৃত্তি এবং স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়, যা ইগনিশিয়াতে দেখা যায় না। হেলিবোরাসের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে তাদের বুদ্ধিবৃত্তি এবং স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়, আর ইগনিশিয়াতে এটা দেখা যায় না। ইগনিশিয়ার রোগীরা দুই ধরনের হয়। এক, কষ্ট পেলে তারা নীরবে কষ্ট সহ্য করে, কান্নার মাঝে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি দেখা দেয়, সান্ত্বনায় বৃদ্ধি পায় এবং তারা সম্পূর্ণ একা থাকতে চায়। ইগনিশিয়া রোগীরা যখন কষ্ট পায় তখন তারা নীরবে কষ্ট সহ্য করে, কান্নার মাঝে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি দেখা দেয়। যখন তারা কান্না করে, কান্না করতে করতে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার একটা অনুভূতি দেখা দেয়, সান্ত্বনায় বৃদ্ধি পায় এবং তারা সম্পূর্ণ একা থাকতে চায়। দুই, কষ্ট পেলে তারা চিল্লাচিল্লি করে এবং তারা তাদের কষ্ট প্রকাশ করে। একটা হলো নীরব হয়ে যায়, আর একটা ইগনিশিয়ার ধরন হলো তারা কষ্ট পেলে তারা তাদের কষ্টটা প্রকাশ করে, চিল্লাচিল্লি করে। তাদের কাছে মনে হয় তাদের গলায় কোনো পিণ্ড রয়েছে যা উপরে নিচে উঠানামা করে। এটা কিন্তু ইগনিশিয়া একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে তাদের সবসময় মনে হয় যে তাদের গলায় একটা পিণ্ড আছে যেটা উপরে নিচে উঠানামা করে। তাদের খিঁচুনি বা মাংসপেশিতে কম্পন দেখা দেয়, বিশেষ করে দেহের উপরের অংশে। হিস্টেরিয়া দেখা দেয়, অর্থাৎ একবার কাঁদে একবার কান্না করে, একবার কাঁদে একবার হাসে। ইগনিশিয়ার মধ্যে হিস্টেরিক্যাল লক্ষণ দেখা দেয়, অর্থাৎ তারা একবার হাসে একবার কান্না করে। ইগনিশিয়া রোগীদের কাছে তাদের কষ্টটা সবসময় নতুন থাকে, মানে তারা যে কষ্টটা পাইছে এই কষ্টটা সবসময় তাদের কাছে নতুন থাকে, মনে হয় যেন একটু আগে সে কষ্ট পাইছে, এটা 10 বছর পরে হইলো মনে হয় যে সে কিছুক্ষণ আগে কষ্টটা পাইছে। দুঃখ অন্যের থেকে লুকিয়ে রাখে এবং তাদের মধ্যে দীর্ঘশ্বাস দেখা দেয়, সবসময় তারা তাদের এই কষ্টের কারণে দীর্ঘশ্বাস ফেলে। কোষ্ঠিকামের রোগীরা কোনো অন্যায় সহ্য করতে পারে না। কোষ্ঠিকামের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোষ্ঠিকামের রোগীরা কোনো অন্যায় সহ্য করতে পারে না, তারা অন্যায়ের প্রতিবাদ করে। যখন সে অন্যায়ের প্রতিবাদ করে ব্যর্থ হয় বা পরিবর্তন করতে ব্যর্থ হয় তখন সে আশাহত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তারা অন্যায়ের প্রতিবাদ করে, যখন সে অন্যায়ের প্রতিবাদ করতে ব্যর্থ হয় বা পরিবর্তন করতে ব্যর্থ হয় তখন সে হতাশাগ্রস্ত এবং আশাহত হয়ে পড়ে। তারা যখন অন্যায় দেখে তখন তারা তাদের জীবনের পরোয়া করে না। তার সামনে যদি কোনো অন্যায় হতে থাকে তখন সে তার জীবনের কোনো পরোয়া করে না, সে এটার বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। তাদের সন্তান যদি থ্যালাসেমিয়া বা লিউকেমিয়াতে মারা যায় তাহলে তারা থ্যালাসেমিয়া বা লিউকেমিয়ার প্রতিষ্ঠান খুলে বসে বা এই ধরনের প্রতিষ্ঠানে যুক্ত হয়ে মানুষকে সাহায্য করতে চায়। যে তার সন্তান থ্যালাসেমিয়া বা লিউকেমিয়াতে মারা গেছে তখন সে থ্যালাসেমিয়া বা লিউকেমিয়ার একটা প্রতিষ্ঠান দিবে বা এই ধরনের যে সকল প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানে যুক্ত হয়ে সে মানুষকে সাহায্য করবে। তার স্ত্রী যদি ব্রেস্ট ক্যান্সারে মারা যায় তাহলে সে ব্রেস্ট ক্যান্সারের ফাউন্ডেশন খুলে মানুষকে সাহায্য করে। তার স্ত্রী যদি ব্রেস্ট ক্যান্সারে মারা যায় তাহলে সে ব্রেস্ট ক্যান্সারের ফাউন্ডেশন খুলে মানুষকে সাহায্য করে। বাংলাদেশে কিন্তু এমন একটা ঘটনা আছে, সবাই আসলে জানবেন হয়তো, একজন নায়ক আছে যে তার
স্ত্রী মারা যাওয়ার পরে সে এই বিষয় নিয়ে কাজ শুরু করছে। কেউ বলতে পারবেন কে? স্যার ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, ইলিয়াস। ইলিয়াস জি কাঞ্চন। জি, ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই জন্য সে নিরাপদ সড়ক চাই এমন একটা ফাউন্ডেশন খুলে বসছে। তাহলে ইলিয়াস কাঞ্চন কোন ওষুধের রোগী? পুষ্টিকাম স্যার, পুষ্টিকাম। কোস্টিকাম। হ্যাঁ, যদি ঔষধের মূল বিষয়টা জানা যায় তাহলে কিন্তু আপনি খুব সহজে রোগীর ওষুধ নির্বাচন করতে পারবেন। যারা দেখবেন যে কোনো একটা অন্যায় হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, তখন সে এটার প্রতিবাদ করবে বা মানুষকে কিভাবে সাহায্য করা যায়, যে আমার প্রতি এই অবিচারটা হয়েছে বা আমার সাথে এই কাজটা হয়েছে, অন্যদের সাথে যাতে এটা না হয়, এই জন্য সে এই ধরনের কাজে ইনভলভ হয়ে যায়। সিমিসিভিকা রেসিমোসা। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে যারা হতাশায় ভুগে তাদের জন্য সিমিসিভিকা রেসিমোসা খুব ভালো কাজ করে। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে যারা হতাশায় ভোগে তাদের জন্য সিমিসিভিকা রেসিমোসা খুব ভালো কাজ করে। তারাও দীর্ঘশ্বাস ফেলে। তাদের কাছে মনে হয় যেন অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ তাকে ডেকে ফেলেছে এবং তারা মাথাকে এমনভাবে আবৃত করে আছে যেন সমস্ত কিছুই রোগীর কাছে অন্ধকার এবং ধোঁয়াশা বলে মনে হয়। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে যারা হতাশায় ভোগে তাদের জন্য কিন্তু সিমিসিভিকা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ওই অবস্থায় তারা সবসময় দীর্ঘশ্বাস ফেলে। তাদের কাছে মনে হয় যেন একটা কালো মেঘ তাকে ডেকে রেখেছে এবং তারা এই কালো মেঘটা যেন তাকে এমনভাবে আবৃত করে আছে যেন সমস্ত কিছু রোগীর কাছে অন্ধকার এবং ধোঁয়াশা বলে মনে হয়। গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালের হতাশায় সিমিসিভিকা 3টি ব্যবহার। 1. গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে হতাশায় ভোগার সাথে ঘন ঘন বুক ধরফর করলে বা বুক ব্যথা করলে সিমিসিভিকা ভালো কাজ করে। যদি গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালের হতাশায় ভোগার সাথে রোগীর ঘন ঘন বুক ধরফর করে এবং বুক ব্যথা করে তাহলে তার ওষুধ হবে সিমিসিভিকা রেসিমোসা। 2 নম্বর হলো গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে হতাশায় ভোগার সাথে মাংসপেশিতে টান বোধ দেখা দিলে সিমিসিভিকা ভালো কাজ করে। যদি কেউ গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালে হতাশায় ভোগে, এর সাথে যদি তার মাংসপেশিতে টান বোধ দেখা দেয়, অর্থাৎ সে রাতে ঘুমায় আছে, তার কাফ মাসলে প্রচণ্ড টান দেখা দিল, তার জন্য কিন্তু সিমিসিভিকা রেসিমোসা খুব ভালো কাজ করবে। 3 নম্বর হলো গর্ভাবস্থার পর বা ঋতুলোপকালের হতাশায় ভোগার সাথে ঘাড়ের শক্ত বা ক্ষতকর ব্যথা দেখা দিলে সিমিসিভিকা ভালো কাজ করে, বিশেষ করে যারা মাসিকের সময় দুর্বলতা এবং হতাশায় ভোগে। ক্লিনিক্যাল টিপস। অ্যাকোনাইট হঠাৎ মানসিক আঘাতে ভালো কাজ করে। কেউ যদি হঠাৎ করে কোনো মানসিক আঘাত পায়, যে হঠাৎ করে শুনলো যে তার কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা এই কারণে মারা গেছে বা কোনো একটা সমস্যা শুনলো, হঠাৎ কোনো মানসিক আঘাত পেল, এই ক্ষেত্রে অ্যাকোনাইট ভালো কাজ করবে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে অ্যাকোনাইটের 50 ml দিতে হবে, মানে লো পটেন্সি দিলে কাজ হবে না, তাকে উচ্চ পটেন্সি অর্থাৎ 50 ml দিতে হবে, দিলে তার এই কষ্টটা স্বাভাবিক হয়ে আসবে। কোনিয়াম মেকুলেটাম। কোনিয়ামের রোগীদের শারীরিক ও মানসিক আড়ষ্টতা একসাথে দেখা দেয়। কোনিয়ামের রোগীদের শারীরিক ও মানসিক আড়ষ্টতা একসাথে দেখা দেয়, অর্থাৎ শারীরিকভাবে গ্ল্যান্ডে টিউমারে শক্তভাব, হাতে পায়ে আড়ষ্টতা দেখা দেয়, সেই সাথে আবেগের দিক থেকেও আড়ষ্টতা দেখা দেয়, অর্থাৎ তাদের শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে আড়ষ্টভাব দেখা দেয়, অর্থাৎ তারা হয় ক্লোজ, উদাসীন এবং স্মৃতিশক্তি দুর্বলতায় ভোগে। মানসিক আড়ষ্টতার কারণে তারা সহজে কোনো পরিবর্তন মেনে নিতে পারে না। কোনিয়ামের রোগীরা কোনো পরিবর্তন খুব সহজে মেনে নিতে পারে না। তারা হয় কুসংস্কারাচ্ছন্ন, রুটিন মেনে চলে এবং গোঁড়ামি স্বভাবের হয়, মানে যেটা বলে সেটাই। কোনিয়ামের রোগীদের উদাসীনতার সাথে স্নায়বিক সমস্যা দেখা দেয়। কোনিয়ামের রোগীদের উদাসীনতার সাথে স্নায়বিক সমস্যা অর্থাৎ নার্ভের সমস্যা দেখা দেয়। তারা যে উদাসীন থাকে, উদাসীনতার সাথে তাদের নার্ভের সমস্যা দেখা দেয়। উদাসীনতার অর্থটা কি? মানে উদাসীনতার অনেক কথা বলা হয়েছে। উদাসীনতার অর্থ হলো প্রতিদিনের কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলা। প্রতিদিন যে কাজকর্মটা করতে হয় তার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলে। পরিবার, বন্ধু, ভালোবাসা মানুষের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে। কাজকর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তার কাছের মানুষদের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে। মানুষের ভিড়ে পার্টিতে যেতে অপছন্দ করে, সেই সাথে একা থাকতে অপছন্দ করে। এর প্রধান 3টি ওষুধ হলো কোনিয়াম, কেলিকার্প, লাইকোপোডিয়াম। কোনিয়াম, কেলিকার্প, লাইকোপোডিয়াম এই 3টা ওষুধের রোগীরা মানুষের ভিড়ে পার্টিতে যেতে অপছন্দ করে, আবার সেই সাথে একা থাকতেও অপছন্দ করে। কোনিয়ামের 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার। তাদের টিউমার বেসড টেস্টিকুলার ব্রণ পাথরের ন্যায় শক্ত হয়, মানে তাদের যেই টিউমার দেখা দেয়, বেস্টের সমস্যা দেখা দেয় বা টেস্টিকুলারের সমস্যা দেখা দেয়,
ব্রণ হয় সবগুলা পাথরের ন্যায় শক্ত হয়, আর এটা হয় আঘাতের কারণে বা যৌন ইচ্ছা চেপে রাখার কারণে। 2 নাম্বার মাথা ঘোরা, বিশেষ করে শোয়ার পর, মানে শোয়ার পর তাদের মাথা ঘোরা। 3 নাম্বার প্রোস্টেটের বৃদ্ধির সাথে প্রস্রাব একটু হয়ে বন্ধ হয়ে যায়, আবার হয় আবার বন্ধ হয়ে যায়, মানে তাদের প্রোস্টেটের বৃদ্ধির সাথে প্রস্রাব একটু হয়ে বন্ধ হয়ে যায়, আবার হয় আবার বন্ধ হয়ে যায়। কোনো রোগীর যদি প্রোস্টেট বৃদ্ধি পায়, এর সাথে যদি বলে যে আমার প্রস্রাব একটু হয়ে বন্ধ হয়ে যায়, আবার হয় আবার বন্ধ হয়ে যায়, আবার হয়, তাহলে তার জন্য কোন নিয়ম চিন্তা করতে পারবেন। তাদের জয়েন্টের ব্যথা প্রথম নড়াচড়া বৃদ্ধি পায় এবং নড়াচড়া করতে থাকলে উপশম হয়। তাদের জয়েন্টের ব্যথা প্রথম নড়াচড়া বৃদ্ধি পায় এবং নড়াচড়া করতে থাকলে উপশম হয়। পলিসিস্টিক ওভারি, অনিয়মিত মাসিক, মাসিকের আগে স্তনে মারাত্মক স্পর্শকাতরতা দেখা দেয়। তাদের পলিসিস্টিক ওভারি, অনিয়মিত মাসিক, মাসিকের আগে স্তনে মারাত্মক স্পর্শকাতরতা দেখা দেয় এবং মাসিকের আগে ও সময় প্রচুর ব্রণ দেখা দেয়। যে সকল মহিলাদের মাসিকের আগে এবং সময় প্রচুর ব্রণ দেখা দেয় তাদের জন্য কিন্তু কোনিয়াম খুব ভালো মেডিসিন।